আহ হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোমের 39তম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। আহ মাঝখানে মোটামুটি 1-1.5 সপ্তাহ আমি আসি নাই, সো অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এবং তোমাদের সাথে কিছু সময় কাটাবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আবার আমরা কিছু পড়ালেখা করব, নতুন কিছু জিনিস শেখার চেষ্টা করবো আজকের এই সেশনে। সো মোটামুটি কিছু কয়েকটা এপিসোড গ্যাপ দিয়ে আবারও আমরা ইংলিশ সাবজেক্টে নিয়ে আসছি। সো ইনশাল্লাহ আগের এপিসোডগুলোতে যেমন আমরা ধীরে ধীরে প্যারালিজম, রিডান্ডেন্সি, কন্ডিশনাল সেন্টেন্স এই টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং তোমরা যারা আমাদের ভিজুয়ালটা দেখছো তারা অবশ্যই ইতিমধ্যেই জানো যে আমরা আজকে কোন টপিকটা নিয়ে যেন আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব সাবজাংটিভ নামের টপিক দিয়ে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে আবারও জানাচ্ছি গুড ইভিনিং। সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো একজন লিখেছো কমেন্ট করে যে জুবায়ের আহমেদ, তুমি নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। এটা দেখে আমাদের খুব ভালো লাগে যে আমরা মোটামুটি অনেক মাস ধরে এই কার্যক্রমটা আমাদের অব্যাহত রেখেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা 39তম সেশনে চলে আসতে পারছি। এবং তোমাদের এই নিয়মিত উপস্থিতির কারণেই আসলে আমরা সেই অনুপ্রেরণাটা পাইছি বা ইন্সপিরেশনটা পাইছি এত দূর আসার। তো ইনশাল্লাহ সামনেও আমরা তোমাদেরকে আমাদের সাথে পাবো এবং ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদিও একটা নোটিশ আছে এই লার্ন ফ্রম হোম নিয়ে, এটা তোমরা পেয়ে যাবা আজকে ক্লাস অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস। তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। অনেকেই লিখেছো আমাদের সাথে কোন কোন কলেজ থেকে যুক্ত হয়েছে, তোমরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো সবাইকে শুভকামনা জানাই। একজন লিখেছো কেমন আছেন ভাইয়া। আল্লাহর রহমতে এখন ভালোই আছি, মাঝখানে অবস্থা খুব খারাপ ছিল। সো যাই হোক, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে এখন বেশ ভালো আছি। আর তো যেটা বলছিলাম, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্টিভ। তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন দিয়ে দ্রুত জানিয়ে দাও যাতে তারাও তোমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো, তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে মোটামুটি সব জানতা, বা যারা হচ্ছে মেবি মনে করো উইলিয়াম শেক্সপিয়ারের লেভেলে, যারা হচ্ছে অনেক জ্ঞানী, যারা ইংলিশে অনেক কিছু জানেন, যারা হচ্ছে মনে করো নিজেরাই এক একটা টফেল লিখে ফেলার মতো জ্ঞান রাখে, তাদেরকে মেনশন দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু তারা পারে, যেহেতু তারা অনেক জ্ঞানী, তাদেরকে আনারও কোনো দরকার নেই। বরং যাদের মনে করো শেখার আগ্রহ আছে, বা যারা মনে করো আমার আমার মতো ভাই, আমার যেমন বিভিন্ন জায়গায় শেখার ঘাটতি থাকতে পারে, আমি বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করি, এরকম যেরকম মানুষজন আছে যাদের যারা হয়তো বিশ্বাস করে যে তারা এখনো সবকিছু জানতে পারে নাই, এখনো পৃথিবীর সবকিছু তাদের শেখা হয়ে যায় নাই, ফলে তারা প্রত্যেকদিনই নতুন কিছু না কিছু শিখতে চায়, যাদের এরকম শেখার আগ্রহ আছে, এরকম যদি তোমার কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাহলে তাদেরকে তুমি নিঃসন্দেহে মেনশন করতে পারো, যাতে তারা আমাদের আজকে এই সেশন থেকে কিছুটা শিখে যেতে পারে, একটা লাইন হলেও বা দুটা লাইন হলেও শিখে যেতে পারে। আর যারা হচ্ছে যেরকমটা বললাম, যারা অনেক জ্ঞানী গুণী, যারা নিজেরাই বই লেখার যোগ্যতা রাখে, তাদেরকে মেনশন দেওয়ার কোনো দরকার নাই। আর যদি তোমরা চাও যে আমাদের আজকের স্লাইডটা তোমাদের হার্ড ডিস্কে পেতে, তাহলে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এই লাইভটা শেয়ার করে দিবা, এবং শেয়ার করে দিয়ে শেয়ারের একটা স্ক্রিনশট আমাদের পেজে সেন্ড করে দিবা। তাহলে ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ আগামী 12 ঘন্টার মধ্যে তোমাদেরকে স্লাইডটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো অনেকে সালাম দিচ্ছ, সো তোমরা তোমাদের সবাইকে আবারও জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। সো আমাদের মেইন পড়ালেখায় যাওয়ার আগে আমি সুমন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সুমন ভাই যদি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। গুড ইভিনিং এভরিওয়ান। তো লুমিনাসের হচ্ছে প্রথম থেকে আজকে 39তম সেশনে যারা যারা আমাদের সাথে ছিল, লুমিনাস পরিবারের সাথে যারা যারা ছিল, তাদের সকলকে হচ্ছে স্বাগতম জানাচ্ছি। এবং হচ্ছে আজকে আমি আর তানভীর ভাইয়া তোমাদের 39তম সেশনে হচ্ছে যে সাবজেক্টে পড়াবো, যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সাবজেক্টিভ। তো 1 থেকে 39তম সেশনে তোমরা আমাদের সাথে যেভাবে ছিল, আজকেও আশা করি সেভাবে থাকবে, এবং আগামী 1 ঘন্টার মতো আহ আমি আর তানভীর মিলে যে টপিকটা পড়াবো সেই টপিকটা হচ্ছে তোমরা উপভোগ করবে। এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা হচ্ছে তোমাদের নিজেদেরকে প্রস্তুত করবে। তো তানভীর। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। সো আই থিঙ্ক আমরা আমাদের পড়ালেখায় চলে যেতে পারি। সো যেমনটা তোমরা জানো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সাবজাংটিভ। সো সাবজাংটিভ টপিকটা নিয়ে আলোচনার শুরুতেই আমরা অন্যান্য টপিক নিয়ে যখন আলোচনা করি তখন আমরা কি করি, পড়ালেখার শুরুতে একটা কুইজ দিয়ে দিই তোমাদের। সেই কুইজটা তোমরা দেখো, কুইজটা তোমরা আনসার করার চেষ্টা করো, এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কুইজের সঠিক উত্তর দিয়ে দাও আমরা পড়ানোর আগেই। তারপরেও আমরা তোমাদের জোর করে পড়াই। তো স্টিল অন্যান্য দিনের মতো ধারাবাহিকতা
আজকে ক্লাসটা আমরা একটা কুইজ দিয়ে শুরু করবো। সো তোমরা স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের কাছে যেটাকে কারেক্ট আনসার মনে হয়, অপশন এ অথবা অপশন বি, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমার কাছে কোনটা কারেক্ট আনসার মনে হয়। আমরা সেটা দেখবো এবং আমি আশা করি যে তোমরা ম্যাক্সিমামই সঠিক উত্তর দিবা, এবং সঠিক উত্তর দেওয়ার পরও আমি তোমাদেরকে জোর করে পুরো 1 ঘন্টা পড়াবো ইনশাল্লাহ। সো পড়ালেখা শুরু করার আগে আমরা একটু যাচাই বাছাই করে নিই যে আমরা পারি কি পারি না। সো যারা যারা আমাদের সাথে এই লাইভ সেশনে যুক্ত আছে তারা তারা দ্রুত আমাদের কমেন্ট করে জানিয়ে দিই। ইতিমধ্যে 2 জন কমেন্ট করেছো, কামরুল হাসান এবং আসিফ আল মাহমুদ অপশন এ কমেন্ট করেছো। সাজ্জাদ, নাইমুর রহমান, আরিফ, সানজিদ, বিজয়, মুমু সহ অনেকেই আমি দেখতে পাচ্ছি, দিলারা বারফিন, সানজিদা সামি। সো অনেক স্টুডেন্টদেরকে আমি দেখতে পাচ্ছি তোমরা অপশন এ অ্যান্সার করতেছো। সো হ্যাঁ, আমি যেরকম প্রত্যেকটা আগেও বলেছিলাম বা সবসময় বলে থাকি বা এখনো কিছুক্ষণ আগে যে কথাটা বললাম সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে কুইজ দেই, তোমরা কুইজটা পারো, এরপর আমরা তোমাদের জোর করে পড়াই। সো তোমরা কুইজটা পারছো কি পারছো না সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আমরা যেহেতু পড়াইতে আসছি, যেহেতু আমার কাজ তোমাকে পড়ানো, তো আমি এখন পড়ানোতে চলে যাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে সুমন ভাই হয়তো হারাই গেছেন, সমস্যা নেই, সুমন ভাই আস্তে আস্তে আমরা একটু পড়ালেখা শুরু করে দিই। আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে গিয়ে দেখার চেষ্টা করি আজকে যে টপিক অর্থাৎ সাবজাংটিভ, এই সাবজাংটিভ বলতে আসলে কি বোঝায়। সো তোমরা সাবজাংটিভের একটা ফর্মাল ডেফিনেশন আমাদের স্ক্রিনে দেখতে পারতেছো যে সাবজাংটিভ ইনভলভস দ্য ইউজ অফ ভার্বস ইন देयर বেস ফর্মস। It is used only in the dependent clause when the principal clause indicates that one person or group wants another to do something. So অনেক বড় একটা লাইন, অনেক কমপ্লিকেটেড একটা সেন্টেন্স, আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। সাবজাংটিভ মানে আসে কি? সাবজাংটিভ মানে হচ্ছে একজন চায় অন্যজন কিছু করুক। একদম ভাই সিম্পল কথায় বাংলায় তোমাদের বলে দিলাম, একটু মনোযোগ দিয়ে শুনি সবাই। সাবজাংটিভ মানে হচ্ছে একজন চায় অন্যজন কিছু করুক। আবারও বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনে সবাই। সাবজাংটিভ মানে যেন কি? সাবজাংটিভ মানে হচ্ছে একজন চায় অন্যজন কিছু করুক। আচ্ছা, তাহলে একজন যদি চায় অন্যজন কিছু করুক, তাহলে তাহলে কি আমি সাবজাংটিভ বলে ফেলবো? তাহলে কি আমি সবসময় সাবজাংটিভ আন্ডারে ফেলাই দিব? আনসার হচ্ছে না। কিছু সার্টেন ওয়ার্ডস আছে, কিছু সার্টেন ভার্ব আছে, কিছু সার্টেন অ্যাডজেক্টিভ আছে। এই সার্টেন অ্যাডজেক্টিভ গুলো বা এই সার্টেন ভার্ব গুলো যদি আমরা সেন্টেন্সে দেখি এবং সেই সেন্টেন্সে যদি এমন মিনিং দেয় যে একজন চাচ্ছে অন্যজন কিছু করুক, সেক্ষেত্রেই আমরা সেই সেন্টেন্সটাকে সাবজেক্টিভের আওতায় ফেলে থাকি। তো আমি আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো। সাবজেক্টিভ মানে হচ্ছে একজন চায় অন্যজন কিছু করুক, শুধু এই মিনিংটা দিলেই হবে না, প্লাস কিছু সার্টেন ওয়ার্ড অর্থাৎ কিছু সার্টেন ভার্ব অথবা কিছু সার্টেন অ্যাডজেক্টিভ সেন্টেন্সে ডেফিনেটলি থাকতে হবে। যদি সেই সার্টেন ওয়ার্ড গুলা, অ্যাডজেক্টিভ গুলা বা নাউন গুলা, যদি সেই সার্টেন ওয়ার্ড গুলা, অ্যাডজেক্টিভ, নাউন বা ভার্ব গুলা সেন্টেন্সে থাকে এবং এই মিনিং প্রদান করে যে একজন চাচ্ছে অন্যজন কিছু করুক, সেক্ষেত্রে আমরা সেটাকে সাবজেক্টিভ বলবো। তো সামারি করে দিচ্ছি লাস্ট টাইম, যদি তোমাদের কেউ মিস করে থাকো কথাটা। সাবজেক্টিভ মানে হচ্ছে একজন চায় অন্যজন কিছু করুক এবং কিছু সার্টেন ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা নাউন দ্বারা যদি এই মিনিংটা প্রকাশ করা হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সটাকে সাবজেক্টিভ বলবো। তাহলে যদি সাবজেক্টিভ হয়, একটা সেন্টেন্স যদি সাবজেক্টিভ হয়, আমি যদি বুঝতে পারি যে একটা সেন্টেন্স হচ্ছে সাবজেক্টিভ, তাহলে আমাদের কাজটা কি, আমরা কি করব? আনসার ইজ, যখন আমরা বুঝবো একটা সেন্টেন্স সাবজাংটিভ ফর্মে আছে, আবারও বলতেছি একটু খেয়াল করে শুনো, যখন আমি বুঝবো একটা সেন্টেন্স সাবজাংটিভ ফর্মে আছে, তখন আমি ডিপেন্ডেন্ট ক্লজের মেইন ভার্বটা বেস ফর্মে রাখবো। আবারও বলতেছি, আমি ডিপেন্ডেন্ট ক্লজের মেইন ভার্বটা বেস ফর্মে রাখবো। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকি বেস ফর্ম কোনটা, বেস ফর্ম হচ্ছে সেই ফর্মটা যেটা যেটার সাথে এস বাই এস যুক্ত করা থাকে না। ফর এক্সাম্পল, আমি যদি বলি ডু, ডু হইতেছে ভাই বেস ফর্ম। ডাসকে কিন্তু আমি বেস ফর্ম বলবো না, ডাসকে আমি প্রেজেন্ট ফর্ম বলতে পারি, বাট ডাসকে আমি বেস ফর্ম বলতে পারবো না, কারণ ডাসের ক্ষেত্রে কি আছে, লাস্টে একটা এস ইএস আছে। সো বেসিক্যালি যেটা বেস ফর্ম সেটা পাস্ট ফর্মে থাকবে না কোনোদিন, সেটার সাথে এস বা ইএস যুক্ত হবে না কোনোদিন, সেটা জাস্ট মেইন ভার্বটা, সেই মেইন ভার্বটাকে আমরা আসলে বেস ফর্ম বলে থাকি, যেটার সাথে কোনো এস বা ইএস যুক্ত নাই বা যেটা পাস্ট ফর্মে নাই। সো আমরা যখন সামনে আরো এক্সাম্পল দেখবো তখন ইনশাআল্লাহ জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। সো আমরা টোটাল জিনিসটা সামারি করি। সাবজেক্টিভ মানে হচ্ছে একজন চায় অন্যজন কিছু করুক, এবং এখানে অবশ্যই সার্টেন কিছু ভার্ব থাকবে, নাউন থাকবে বা অ্যাডজেক্টিভ থাকবে, এবং যদি জিনিসগুলো থাকে তাহলে আমরা কি করব, ডিপেন্ডেন্ট ক্লজে বেস ফর্ম বসাবো, ডিপেন্ডেন্ট ক্লজে ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আমরা পরের স্লাইডে যাই, দেখি তো আমাদের পরের স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এক্স্যাক্টলি, খেয়াল করে দেখি, কিছুক্ষণ আগে বললাম না যে কিছু সার্টেন ভার্ব, নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকতে হবে। তো এই যে ভার্ব, নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকতে হবে, এই গ্রুপের ভিতরে ভার্ব যেগুলো আছে, ভার্ব, নাউন আর অ্যাডজেক্টিভ তিনটা ক্যাটাগরির ভিতরে ভার্ব যেগুলো আছে সেগুলো আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পারতেছি। তোমরা ভার্বগুলো স্ক্রিনে দেখতে পারতেছো আই হোপ সবাই। এখানে মোটামুটি 16টা ভার্ব আছে। অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার,
প্রেফার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, স্টিপুলেট, সাজেস্ট, আর্জ। এই যে 16টা ভার্ব আছে, এই 16টা ভার্ব দিয়ে যদি এরকম মিনিং আমি প্রকাশ করি যে একজন চায় অন্যজন কিছু করুক, আবার বলতেছি এই 16টা ভার্ব দিয়ে যদি আমি এমন মিনিং প্রকাশ করি যে একজন চায় অন্যজন কিছু করুক, তাহলে আমি সেই সেন্টেন্সটাকে কি বলবো? সাবজেক্টিভ মুডে আছে বলবো। সেই ডিপেন্ডেন্ট ক্লজটা কোন মুডে আছে বলবো? সাবজেক্টিভ মুডে আছে বলবো। আবারও বলতেছি সেই সেন্টেন্সটা বা সেই ক্লজটা কোন মুডে আসে বলবো? সাবজাংটিভ মুডে আসে বলবো। যদি সাবজাংটিভ মুডে থাকে তাহলে যেন আমরা কি করি? তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাই। আবারও বলতেছি তাহলে আমরা কি করি? তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাই। তো আরেকবার রিপিট করতেছি তোমাদের জন্য। স্ক্রিনে তোমরা মোটামুটি 16টা ওয়ার্ড দেখতে পাচ্ছো। স্ক্রিনে তোমরা কয়টা ভার্ব দেখতে পাচ্ছো? স্ক্রিনে তোমরা মোটামুটি 16টা ভার্ব দেখতে পাচ্ছো। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই 16টা ভার্ব যদি আমরা সেন্টেন্সে পাই এবং আমরা দেখি যে এই 16টা ভার্ব কি মিনিং দিচ্ছে, এই 16টা ভার্ব এরকম মিনিং দিচ্ছে যে একজন চায় অন্যজন কিছু করুক, একজন চায় অন্যজন কিছু করুক, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো যে জিনিসটা সাবজাংটিভ মোডে আছে। কোন মোডে আছে? সাবজাংটিভ মোডে আছে। এবং যদি সাবজাংটিভ মোডে থাকে তাহলে আমার ডিপেন্ডেন্ট ক্লজের মেইন ভার্বটা কোন ফর্মে থাকবে বা ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটা কোন ফর্মে থাকবে? অবশ্যই বেস ফর্মে থাকবে। আবারও বলতেছি কোন ফর্মে থাকবে? অবশ্যই বেস ফর্মে থাকবে। সো আই থিংক এই পর্যন্ত তোমরা মোটামুটি বুঝতে পারতেছো। আমরা সামনে আরো দেখবো, কোনো সমস্যা হবে না। একজন লিখছে ডিক্রি অর্থ কি? ডিক্রি মানে হচ্ছে ভাই আদেশ। আইনগতভাবে যদি কোনো আদেশ দেওয়া হয় সেটাকে আমরা ডিক্রি বলি। সো শফিকুল ইসলাম সানজি, তুমি একটা কোশ্চেন করছিলে ডিক্রি অর্থ কি? আনসার হচ্ছে ডিক্রি অর্থ হচ্ছে আদেশ। যদি আইনগতভাবে বা আইনতভাবে কোনো আদেশ দেওয়া হয় সেটাকে আমরা ডিক্রি বলি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি এই পর্যন্ত সামারি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কি হিসাবে দেওয়া আছে? একজন বলছে এক্সাম্পল দিয়ে দেন। ভাই আমরা তো আগাচ্ছি, কোনো সমস্যা নেই, আগাচ্ছি, আমাদের আগাইতে তো সমস্যা নেই, আমরা শিখতে পারবো। তোমরা স্ক্রিনে দেখো একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। আমি যদি এক্সাম্পল দিই তাহলে তো খালি আমারই পড়া হবে। সো আমি এমন একটা কোয়েশ্চেন দিলাম, একটা কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখবা তাহলে তোমাদের নিজেদেরও পড়া হয়ে যাবে, নিজেদের ব্রেনটাও ইউজ করা হয়ে যাবে। একটু খেয়াল করে দেখি কোয়েশ্চেনটা কি লেখা আছে। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। তোমরা যারা বুঝে গেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের আনসারটা দিতে পারো। স্টিল যেহেতু এটাই আমাদের প্রথম এক্সাম্পল, সেহেতু আমি অবশ্যই টোটাল জিনিসটা একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিব, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। সো আমরা একটু কোয়েশ্চেনে অ্যানালাইসিস করি। কোয়েশ্চেনে কি লেখা আছে জানো? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। খেয়াল করে দেখো, প্রথমত এখানে সাজেস্টেড ওয়ার্ডটা আছে। তো তোমার যদি আগের স্লাইডের 16টা ভার্ব খেয়াল থাকে তাহলে তুমি হয়তো খেয়াল করতে পারবা যেখানে সাজেস্ট নামে একটা ভার্ব ছিল। আবারও বলতেছি, তুমি যদি আগের স্লাইডের 16টা ভার্ব ভালো মতো খেয়াল করে থাকো, তুমি যদি আগের স্লাইডের 16টা ভার্ব ঠিক মতো খেয়াল করে থাকো, তাহলে তোমার হয়তো মনে আছে যে আগের স্লাইডে সাজেস্ট ভার্বটা ছিল। তাহলে আমরা জানি কি বলছিলাম? আগের স্লাইডের যে 16টা ভার্ব ছিল সেগুলো যদি থাকে এবং যদি এরকম মিনিং দেয় যে একজন চায় অন্যজন কিছু করুক, তাহলে আমরা সেটাকে সাবজেক্টিভ বলবো। তাহলে আমি 16টার ভিতরে একটা ভার্ব এখানে পেয়েছি, হুইচ ইজ সাজেস্ট। প্রথম শর্ত মিলল। সেকেন্ড শর্ত জানি কি ছিল? আমি দেখবো একজন চায় অন্যজন কিছু করুক, এই মিনিংটা প্রকাশ পেয়েছে কিনা। ডেফিনেটলি এখানে সেই মিনিংটা প্রকাশ পেয়েছে, কারণ এখানে ডক্টর চাচ্ছে পেশেন্ট ওজন কমাক। ডক্টর চাচ্ছে পেশেন্ট ওজন কমাক, তাহলে ডক্টর হচ্ছে একজন, চাচ্ছে পেশেন্টের ব্যাপারে যেন পেশেন্ট ওজন কমায়। তাহলে খেয়াল করে দেখো, একজন কি চাচ্ছে না অন্যজন কিছু করুক? ডক্টর চাচ্ছে পেশেন্ট ওজন কমাক, অর্থাৎ একজন চাচ্ছে অন্যজন কিছু করুক। তাহলে আমার দুইটা শর্তই মিলছে। ওই 16টা ভার্বের মধ্যে আমি একটা ভার্ব পেয়ে গেছি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু ইজ একজন চাচ্ছে অন্যজন কিছু করুক। যেহেতু দুটা শর্তই মিলে গেছে তাহলে আমি বলতে পারি কি এখানে ভার্বের কোন ফর্ম যেন বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। আবারও বলতেছি, আমি যেন কি শিখছিলাম? এখানে ভার্বের কোন ফর্ম বসবে? এখানে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আমি চারটা অপশন অ্যানালাইসিস করে দেখি তো কোন জায়গাটায় ভার্বের বেস ফর্ম আছে। আমরা যদি অপশন অ্যানালাইসিস করে দেখি তাহলে তুমি অপশন এ তে আর বি তে দেখবা বেস ফর্ম আছে, ভালো কথা, বা সাথে কিন্তু একটা মডেল অক্সিলারিও আছে। তো আমি যখন তোমাকে নিয়মটা পড়াইছিলাম আমি কি বলছিলাম? আমি বলছিলাম একটা বেস ফর্ম থাকবে। আমি কি বলছি মডেল অক্সিলারির সাথে বেস ফর্ম থাকবে? তা কিন্তু বলিনি। আমি বলছি শুধু বেস ফর্ম থাকবে, অর্থাৎ বেস ফর্মের সাথে মডেল অক্সিলারি যুক্ত করার কোনো দরকার নাই। যখন আমরা সাবজেক্টিভ মুড নিয়ে কথা বলি, সাবজেক্টিভ মুডে মডেল অক্সিলারি ইউজ আমরা সাধারণত করি না। যেহেতু আমরা মডেল অক্সিলারি ইউজ করি না সাবজেক্টিভ মোডে, সেই কারণে অপশন এ আর অপশন বি প্রথমেই বাদ। বাকি থাকলো অপশন সি, বাকি থাকলো অপশন ডি। যারা যারা অপশন ডি দিয়েছো তাদেরকে বলে রাখি, অপশন ডিটা না কোনো ভার্ব না, অপশন ডিটা হচ্ছে একটা নাউন।
তো সেই কারণে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সেই কারণে আর কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে অপশন সি। হয়তো আমি বুঝাতে পেরেছি, আরেকবার বলে দিচ্ছি তোমাদের জন্য। আমার দুইটা শর্ত ছিল, 16টা ভার্বের মধ্যে একটা থাকতে হবে, সেটা হচ্ছে সাজেস্ট। আরেকটা শর্ত ছিল একজন চায় অন্যজন কিছু করুক। হ্যাঁ, এখানে চাচ্ছে একজন অন্যজন কিছু, মানে এখানে ডাক্তার চাচ্ছে পেশেন্ট কিছু একটা করুক, হুইচ ইজ লুজিং ওয়েট। তাহলে যেহেতু দুইটা শর্ত মিলে গেছে, তার মানে এটা হচ্ছে সাবজাংটিভ। সাবজাংটিভ মানে ভার্বের বেস ফর্ম থাকবে। কোন অপশনে বেস ফর্ম আছে চেক করে ফেলবো আমরা। এতে আর বিতে বেস ফর্ম আছে, বাট দ্য প্রবলেম ইজ এতে আর বিতে মরাল অক্সিলারিও আছে, আমরা মরাল অক্সিলারি ব্যবহার করব না। তাহলে অপশন এ বি বাদ। বাকি থাকলো সি, বাকি থাকলো ডি। যারা যারা ডি আনসার করছে তাদেরকে বলে দিচ্ছি অপশন ডি তে কি সমস্যা। অপশন ডি তে যেটা লস লেখা আছে, যে অপশনটা লেখা আছে লস, সেটা একটা নাউন। সেটা যেন কি নাউন, সেটা কোনো ভার্ব না। যেহেতু সেটা ভার্বই না, তাহলে তো ডেফিনেটলি আনসার হবে না। সো অপশন ডি কাটা। বাকি থাকলো অপশন সি। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। সো আই থিঙ্ক মোটামুটি তোমরা বুঝতে পারছো, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। সো তোমাদের কংগ্রেচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছিলে। আর কারো যদি কোনো অংশ মিস দিয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো সেটা হলো এই এপিসোডটা আমরা চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে ইউটিউবে আপলোড করে দেওয়ার। তো তোমরা যদি মনে করো যে আরেকবার শুনলে তোমাদের জন্য ভালো হবে, তাহলে তোমরা অবশ্যই ইউটিউবে যে অ্যানালাইসিসটা বা ব্যাখ্যাটা আরেকবার শুনে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো আমাদের পড়ালেখা কমপ্লিট হয়েছে নাকি বোঝার জন্য আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করবো। স্ক্রিনে তোমরা আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেন আমরা দ্রুত আনসার করে ফেলি। তো আমি তোমাদেরকে সময় দিচ্ছি। নতুন একটা কোয়েশ্চেন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। একজন বলছো ভাইয়া শুধু কি 16টা ভার্বই থাকবে? হ্যাঁ, টফেল যেটা আছে, ক্লিফস টফেল, যে বইটা আমরা বেসিক্যালি ফলো করে থাকি, সেখানে এই 16টা ভার্বের কথাই বলা আছে। তো আমরা বলতে পারি যে সাবজেক্টিভ মোডে সাধারণত এই 16টা ভার্বই থাকবে। সো ইয়েস, শারমিন শাওন। সো যে কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা আনসার করে ফেলার চেষ্টা করতে দ্রুত দ্রুত। আই হোপ শারমিন শাওন তুমি তোমার আনসারটা পাইছো ভাইয়া। যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভাইয়াদের বলবা। এই কোশ্চেন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা দেখতে পারতেছি মোটামুটি তোমরা সবাই অপশন ডি আনসার করতেছো। রাতুল তালুকদার, উম্মে হালিমারিয়া, আরিফ, সৌরভ সুবু, বিএম আকাশ, আসিফ আল মাহমুদ, মাইশা তাওয়াসুম, মুমু, দিলারা পারভিন, মোটামুটি সবাই তোমরা অপশন ডি আনসার করতেছো। তো আমি যেটা ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি টপিকটা বুঝতে পারছো এবং জিনিসটা মোটামুটি তোমাদের আয়ত্তে চলে আসছে। তো যেহেতু তোমাদের জিনিসটা আয়ত্তে চলে আসছে, আমরা আর বেশি সময় ব্যয় করবো না, আমরা সরাসরি কারেক্ট অ্যান্সারে চলে যাবো। ইয়েস, কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। তোমাদের সবাইকে অনেক 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 কংগ্রেচুলেশন। স্টিল যদি কারো কোনো কনফিউশন থাকে, তাহলে আমি একটু বলে দিচ্ছি। এখানে যে চারটা ভার্ব আছে একটু খেয়াল করে দেখো। ইনসিস্ট অপশন এ তে, অ্যাডভাইস অপশন বি তে, প্রপোজ অপশন সি তে, এবং আর্জ অপশন ডি তে। এই যে চারটা ভার্ব আছে, চারটা ভার্বেই না ওই 16টা ভার্বের বক্সে ছিল। যেহেতু এই চারটা ভার্বই ওই 16টা ভার্বের বক্সে ছিল, আমরা বলতে পারি এটা সাবজেক্টিভ মোডে আছে। তুমি যদি সেন্টেন্সগুলোর মিনিংও করো, তাহলেও তুমি দেখবা যে একজন চাচ্ছে অন্যজন কিছু করুক। রবার্ট চাচ্ছে টম পেপারের কাজটা করুক। জন চাচ্ছে অ্যালেক্স মুভিতে যাক। আমি চাচ্ছি তুমি র্যালিতে স্টপ করে দাও। আমরা চাচ্ছি সে এখান থেকে চলে যাক। সো খেয়াল করে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে একজন চাচ্ছে অন্যজন কিছু করুক, বা একটা গ্রুপ চাচ্ছে অন্য একটা গ্রুপ কিছু করুক। তো যেহেতু মিনিংটাও মিলতেছে, আবার ওই ওয়ার্ড গুলাও আছে, ওই ভার্ব গুলাও আছে, তো সবগুলো মিলে আমি বলতে পারি যে এই চারটা জিনিসই কি সাবজেক্টিভের আন্ডারে পড়তেছে। যেহেতু চারটা জিনিসের সাবজেক্টিভের আন্ডারে পড়তেছে, সো আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারবো, কি চারটা জিনিসই সাবজেক্টিভ মোডে আছে। সো আমার ভার্বটা কিসে থাকবে? বেস ফর্মে থাকবে। অপশন এ তে লেখা আছে ওয়ার্কড। অপশন এতে কি লেখা আছে? ওয়ার্কড। ওয়ার্ক তো ভাইয়া বেস ফর্ম না, ওয়ার্ক তো হচ্ছে পাস্ট ফর্ম। অপশন এ কাটা। বিতে লেখা আছে গোজ। সেম ভাইয়া, গোজ তো ভাইয়া বেস ফর্ম না। গোজ হচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম, ট্রু, বাট বেস ফর্ম তো না। সো অপশন বিও কাটা। অপশন সি তে আছে শুড স্টপ। আমরা আগের এক্সাম্পলেই পড়ছিলাম যে মরাল অক্সিলারি ব্যবহার করব না, বাট এখানে তো মরাল অক্সিলারি আছে, তাহলে অপশন সিও কাটা। বাকি থাকলো অপশন ডি। অপশন ডি তে কোনো প্রবলেম নাই। অপশন ডি তে লিভ লেখা আছে। লিভ হচ্ছে একটা কারেক্ট বেস ফর্ম। সো কারেক্ট অ্যান্সার হবে কোনটা? আমার কারেক্ট অ্যান্সারটা হবে অপশন ডি। সো আই থিঙ্ক আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি এখানে জিনিসটা কি হয়েছে, এবং মোটামুটি আয়ত্তে এসে গিয়েছে আমাদের এই পর্যন্ত টপিকটুকু। তো এই পর্যন্ত টপিকটুকু যেহেতু আমাদের আয়ত্তে চলে আসে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্টটা আমাদের এক্সপ্লেন করবেন সুমন ভাই। আচ্ছা, তোমাদের হচ্ছে তানভীর হচ্ছে অলরেডি সাবজেক্টিভ কনসেপ্ট দিয়েছে এবং হচ্ছে মোটামুটি কিছু এক্সাম্পল দিয়ে এবং হচ্ছে কিছু কোশ্চেন দিয়ে তোমাদের কাছে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে তানভীর ভাই। আহ, তানভীর ভাই যে বিষয়টা হচ্ছে বারবার বলেছিলেন যে সাবজেক্টিভের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটা মুখ্য বিষয় যে প্রিন্সিপাল ক্লজ এবং হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ এটা আমরা জানি, যারা না জানি তাদের জন্য একটু বলে দিই, রিফ্রেশ করে দিই যে দ্যাট এর পরে যেটা আছে, মানে দ্যাট যুক্ত যে ক্লজ আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদের এই সেন্টেন্সে সবগুলোতে দ্যাট থাকবে, দ্যাট না থাকলে সাবজেক্টিভ হওয়ার কোনো সুযোগ থাকবে না।
তাহলে দ্যাট যুক্ত যে অংশটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্যাট এর পূর্বে যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর তানভীর ভাই এটাই বারবার বলেছিলেন যে প্রিন্সিপাল ক্লজে হচ্ছে কিছু ভার্বস থাকে, কিছু নাউন থাকে, কিছু অ্যাডজেক্টিভ থাকে, আর ওই ভার্ব নাউন অ্যাডজেক্টিভ থাকলে দ্যাট এর পরে আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, এবং ওটাকে হচ্ছে আমরা সাবজেক্টিভ বলি। এবং ওই সাবজেক্টিভের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, একজন চায় অথবা একটা গ্রুপ চায় অন্য আরেকটা গ্রুপ এই কাজটা করুক, তাহলে হচ্ছে এটা সাবজেক্টিভ মোড হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, দ্যাট থাকতে পারে নাও থাকতে পারে, দ্যাট যদি থাকে তাহলে সাবজেক্টিভ, আর দ্যাট যদি না থাকে তাহলে ওই ফর্মটাকে আমরা সাবজেক্টিভ উঠিয়ে দিয়ে তখন আমরা হচ্ছে একটা ইনফিনিটিভ ব্যবহার করব। আমি আবার বলি, দ্যাট যুক্ত অংশটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে হচ্ছে এটা সাবজেক্টিভ হবে, আর যদি সাবজেক্ট প্লাস বেস ফর্ম না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই অংশটার মধ্যে একটা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। ওই যে ভার্বের বেস ফর্মটা তার পূর্বে একটা টু ব্যবহার করে টু প্লাস ওই ভার্বের বেস ফর্ম ইজগুলটা কি হয়ে যায়, সাবজেক্টিভ হয়ে যায়। তো আমরা হচ্ছে এই আলোচনাটা একটু ভালোভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল দেখে নেই ঝটপট। তাহলে এক্সাম্পলটা দেখলে আমাদের হচ্ছে এটা ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমাদের এক্সাম্পলটা হচ্ছে দেখি, উই আর্জ দ্যাট হি লিভ নাও। আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, উই আর্জ দ্যাট হি লিভ নাও, এটা কিন্তু সাবজেক্টিভ, এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে উই আর্জ, এরপরেও আর্জ, এখানে আর্জ দেওয়া আছে। তোমাদের তানভীর ভাই যে 16টা ভার্বের কথা বলছিল, এখানে কিন্তু আর্জ হচ্ছে সেই একটি ভার্ব। তাহলে দ্যাট যুক্ত অংশটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ডিপেন্ডেন্ট ক্লজে হি লিভ আছে, হি লিভটা হচ্ছে কি সাবজেক্টিভ মোড। সো এই হি লিভটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি কিভাবে, উই আর্জ হিম টু লিভ। তাহলে হি লিভটাকে আমরা কি ব্যবহার করলাম, টু লিভ বললাম। তাহলে হি লিভ বললে হচ্ছে সাবজেক্টিভ হবে, আর টু লিভ বললে হচ্ছে ইনফিনিটিভ হবে। তাহলে প্রথম বাক্যটাও কারেক্ট, 2 নম্বর বাক্যটা কারেক্ট। প্রথম বাক্যটা হচ্ছে সাবজেক্টিভ মোড, আর পরের বাক্যটা হচ্ছে ইনফিনিটিভ মোড। আমরা আরেকটি এক্সাম্পলে যাব, আরেকটি এক্সাম্পল দেখতে আমাদের আরেকটু বেশি বেশি ক্লিয়ার হবে। তো পরবর্তী এক্সাম্পলে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট উই ডিলে। ইট ওয়াজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটা আমরা একটু পরে আসবো। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যেটা কিনা দ্যাট যুক্ত একটা সাবজেক্টিভ মোড নেয়। তাহলে ইম্পর্টেন্ট, এখানে প্রিন্সিপাল ক্লজ ইম্পর্টেন্ট দেওয়া আছে, তারপরে যে ডিপেন্ডেন্ট ক্লজ সেই ডিপেন্ডেন্ট ক্লজে দ্যাট আছে, তারপরে উই ডিলে আছে। এই উই ডিলেটা কিন্তু এখানে সাবজেক্টিভ মোড, তাই না? তাহলে উই ডিলেটাকে আমরা কিন্তু ইনফিনিটিভ বানাতে পারি। কিভাবে ইনফিনিটিভ বানাবো, টু ডিলে। তাহলে দ্যাট উই ডিলে এটা হচ্ছে সাবজেক্টিভ মোড, আর টু ডিলে হচ্ছে ইনফিনিটিভ মোড। দুটা বাক্য কিন্তু এখানে কারেক্ট, প্রথম বাক্যটা সাবজেক্টিভ মোড আর পরের বাক্যটা হচ্ছে ইনফিনিটিভ মোড। সো আমি যদি ব্যাপারটাকে আরেকবার হচ্ছে ক্লিয়ার করি, তাহলে ব্যাপারটা হচ্ছে সাবজেক্টিভ মোডে অবশ্যই দ্যাট থাকবে, দ্যাট থাকলে হচ্ছে সাবজেক্টিভ, আর যদি দ্যাট না থাকে ওই অংশটাকে আমরা হচ্ছে সাবজেক্টিভ বলবো না, তখন এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে টু প্লাস ভার্ব দিয়ে এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। এবং ক্ষেত্রে উল্লেখ করছে দুটা বাক্য কিন্তু কারেক্ট, একটা হচ্ছে সাবজেক্টিভ মোড আর একটা হচ্ছে ইনফিনিটিভ মোড। তো আমরা হচ্ছে এতক্ষণ যে আলোচনাটা করলাম, আমরা হচ্ছে ঝটপট একটা কুইজে চলে গেলে, একটা এক্সাম্পলে চলে গেলে, এক্সাম্পল টাইপের কুইজে চলে গেলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো তানভীর ভাই তোমাদেরকে এখনই একটা ঝটপট কুইজে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, শোন ভাই বলার সাথে সাথে আমি কুইজে চলে আসছি। তো তোমরা স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। তোমরা এইমাত্র যে জিনিসটা শিখলে সেটার উপর ভিত্তি করে এই কোয়েশ্চেনের আনসার করে ফেলো দ্রুত দ্রুত। ততক্ষণে আমি একজনের একটা কোয়েশ্চেনের আনসার দিই। আরিফ কোয়েশ্চেন করছিলা, সেটা হইতেছে সাবজাংটিভ অলওয়েজই কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সাবজাংটিভ কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, যেমনটা শোন ভাই কিছুক্ষণ আগেই বললেন যে সাবজাংটিভ বেসিক্যালি দ্যাট থাকবেই। সো দ্যাট থাকবেই মানে কি, বেসিক্যালি একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো যখন একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তখন আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সই বলি। তো সেই কারণে তুমি এটা বলতেই পারো যে হ্যাঁ সাবজেক্টিভটা কমপ্লেক্স সেন্টেন্সেই থাকবে। বাট আমরা যে কাজটা কিছুক্ষণ আগে তোমরা দেখলা যে অনেক ক্ষেত্রে দ্যাটটাকে উঠাই দিয়ে জিনিসটাকে ইনফিনিটিভ ফর্মেও লেখা যায়, সেক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হয়ে যায়। বাট ইউজুয়ালি বাট ইন নর্মাল সেন্সে, জেনারেল সেন্সে সাবজেক্টিভ কমপ্লেক্স সেন্টেন্স হিসাবেই বসে বা কমপ্লেক্স ফর্মেই থাকে। সো আরিফ, আই থিঙ্ক তুমি আনসারটা পাইছো। আর এই কোয়েশ্চেনটা নিয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি শুন ভাই, আমি যেটা দেখতেছি আপনি যে জিনিসটা পড়াইলেন সেই জিনিসটা সবাই চালো চালো বুঝে গেছে। তো এখানে আমি আসলে অপশন বি ছাড়া অন্য কিছু দেখতেছি না। তো এখানে আসলে লাখ লাখ মানুষ অপশন বি বলছে। সো আমি কারো নাম নিয়ে আর কারো নাম না নিয়ে কারো মনে কষ্ট দিতে চাই না। আমি সরাসরি কারেক্ট অ্যান্সারটাই চলে যাই। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন বি। যে জিনিসটা ভাই কিছুক্ষণ আগেই বললেন সেটা হচ্ছে সাবজেক্টিভ মোডের কোশ্চেনে যদি দ্যাটটা অপশনে না থাকে, দ্যাট জিনিসটা না থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে জানি কোন ফর্মে লিখবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ইনফিনিটিভ ফর্মে বসে। কোন ফর্মে বসে? ইনফিনিটিভ ফর্মে বসে। তো এইখানে কোয়েশ্চেনটায় যেহেতু আমার দ্যাটটা নাই, মানে কোয়েশ্চেনটা যেহেতু আমার দ্যাট কনজাংশনটা নাই বা দ্যাট ক্লজ মার্কারটা নাই, তাহলে আমার অল্টারনেটিভ অপশন কোনটা? ডেফিনেটলি ইনফিনিটিভ। সো অপশন চারটার মধ্যে কোন জায়গাটা ইনফিনিটিভ আছে? অপশন বি তে ইনফিনিটিভ আছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এই কারণে অপশন বি। শুনুন ভাই যদি কিছু অ্যাড করতে চান এখানে। না, তানভীর, এটা তো যেহেতু ওরা বুঝে গিয়েছে, সো আমরা হচ্ছে পরবর্তী ইয়েতেই চলে যাই আর কি।
পরবর্তী আলোচনাতে চলে যাই। তো আমাদের পরবর্তী যে আলোচনাটা, যে টপিকটা, যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে তানভীর ভাই তোমাদেরকে প্রথম দিকে বারবার বলেছিলেন যে সাবজেক্টিভ মোডের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজে কিছু সার্টেন ওয়ার্ডস থাকে, সেখানে হচ্ছে ভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন্স থাকতে পারে। তো তানভীর ভাই কিন্তু অলরেডি 16টা ভার্বের কথা, যেগুলো ক্লিপ টেবিলে সরাসরি দেওয়া আছে, এগুলো বলে দিয়েছেন। তো আমরা হচ্ছে আরো কিছু এবার নাউন শিখবো। ওই নাউন গুলি মূলত আসছে ওই ভার্ব গুলো থেকেই। তোমাদের তানভীর ভাই যে 16টা ভার্বের কথা উল্লেখ করেছেন, সেই ভার্ব গুলো থেকে কিছু নাউন আছে। ওই নাউন গুলো হচ্ছে আমরা সাবজেক্টিভ মোডে ব্যবহার করতে পারি। যেখানে যেমন এখানে একটা ভার্ব ছিল, রিকোয়ার ভার্বটা ছিল আমাদের এখানে, রিকোয়ার থেকে রিকোয়ারমেন্ট আসছে। ইনসিস্ট ছিল, ইনসিস্ট থেকে ইনসিস্টেন্স আসছে। ডিমান্ড ছিল, ডিমান্ড ভার্ব হয়ে নাউন হয়ে তাই সেম ফর্মে আছে। প্রপোজ ছিল, প্রপোজ থেকে প্রপোজাল আসছে। রেকমেন্ড ছিল, রেকমেন্ড থেকে রেকমেন্ডেশন আসছে। রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্ট নাউন হয় ভার্ব হয়ে সেম মোডে থাকে। সো প্রেফার ছিল, প্রেফার থেকে প্রেফারেন্স আসছে। সাজেস্ট ছিল, সাজেস্ট দিয়ে আমরা একটা কোশ্চেনও দেখেছি, সেই সাজেস্ট থেকে সাজেশন। সো ওই ভার্ব গুলো খেয়াল রাখতে পারলে কিন্তু তোমরা ওই নাউন গুলো ইজিলি ক্যাচ করতে পারবো, কারণ ওই ভার্ব গুলো কিন্তু ডেরিভেটিভ হয়ে এখানে মূলত এই 8টা নাউন চলে আসছে। ঠিক আছে? সো আমরা হচ্ছে আরেকবার যদি বলি যে ওই ভার্ব গুলো অথবা ওই অ্যাডজেক্টিভ গুলো অথবা ওই নাউন গুলো যদি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজে থাকে, তাহলে আমাদের দ্যাট যুক্ত যে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ওই দ্যাট যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা হচ্ছে ভার্ব দিয়ে এক্সাম্পল দেখেছি, কোশ্চেন দেখেছি। আমরা এবার হচ্ছে নাউন দিয়ে কিছু কুইজ দেখবো, নাউন দিয়ে কিছু এক্সাম্পল দেখবো, নাউন দিয়ে কিছু কোশ্চেন দেখবো। সো তানভীর ভাই তোমাদেরকে হচ্ছে নাউন দিয়ে কিছু প্র্যাকটিসে নিয়ে যাবে এবং কুইজে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, ভাইয়া যেহেতু বললেন নাউন দিয়ে কুইজে নিয়ে যেতে, আমি দ্রুত নাউন নিয়ে কুইজ নিয়ে আসলাম। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। আই থিঙ্ক এটা এক্সপ্লেন করা লাগবে না, তোমরা নিজেরাই আনসার করার চেষ্টা করো, পরে আমি তোমাদের এটার এক্সপ্লেনেশন দিব। সো এটার আনসার আপাতত তোমরা দাও। একজন একটা কমেন্ট করছিলা, আবু আব্দুল্লাহ মহসিন, সেটা তুমি আগের কুইজটা নিয়ে কোশ্চেনটা করছিলা। যে আগের কোশ্চেনটাই মানে যেটাতে আমরা টু প্ল্যান আনসার করছিলাম, সেখান থেকে তুমি কোশ্চেনটা করছিলা যে ওই সেন্টেন্সের সাবজেক্টিভ ভার্ব কোনটা, 16টা ভার্বের মধ্যে কোনোটাই তো নাই। এক্স্যাক্টলি ভাই, ওখানে 16টা ভার্বের ভিতরে কোনোটাই ছিল না। বাট তুমি যদি একটু মনে করে দেখো, আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে সার্টেন ভার্ব থাকতে পারে, নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। আমি কিন্তু বলিনি শুধু ভার্বই থাকতে পারে, আমি বলছিলাম সার্টেন ভার্ব থাকতে পারে, সার্টেন নাউন থাকতে পারে, সার্টেন অ্যাডজেক্টিভ থাকতে পারে। আমি শুরুতে 16টা ভার্ব দেখিয়েছি, এখন সুমন ভাইয়া 8টা নাউন দেখালেন, এরপরে আমরা অ্যাডজেক্টিভ দেখাবো। যখন আমরা অ্যাডজেক্টিভের লিস্টটা দেখবো, তখন সেখানে তুমি একটা অ্যাডজেক্টিভ পাবা, সেটা হচ্ছে কি, সেটা হইতেছে নেসেসারি। তুমি যদি খেয়াল করে দেখো, টু প্ল্যানের যে এক্সাম্পলটা আমরা দেখেছিলাম, সেখানে নেসেসারি ওয়ার্ডটা ছিল। সো বেসিক্যালি ওখানে সাবজেক্টিভের ভার্ব গুলো ছিল না, রাদার সাবজেক্টিভের একটা অ্যাডজেক্টিভ ছিল। সো সেই অ্যাডজেক্টিভটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম যে ওটা হইতেছে একটা সাবজেক্টিভের এক্সাম্পল। সো আই থিঙ্ক আবু আব্দুল্লাহ মহসিন, আমি তোমাকে ব্যাপারটা বুঝাইতে পারছি যে ভার্বই থাকতে হবে এমন কিছু না। ভার্ব থাকতে পারে, সার্টেন ভার্ব, সার্টেন নাউন অথবা সার্টেন অ্যাডজেক্টিভ। ওই এক্সাম্পলটাই কোনো ভার্ব ছিল না, বাট একটা অ্যাডজেক্টিভ ছিল। মানে অ্যাডজেক্টিভ কোনটা কোনটা হইতে পারে এটা ডেফিনেটলি তোমার মাথায় আসছে। সো চিন্তার কোনো কারণ নেই, ওইটা নিয়ে আমরা আলোচনায় আসবো সামনে। সো যখন ওইটা নিয়ে আলোচনায় আসবো, তুমি তো দেখতেই পারবা যে অ্যাডজেক্টিভ হিসেবে কি কি বসতে পারে। সো আই থিঙ্ক মহসিন, আমি তোমাকে বুঝাতে পারছি। যদি তুমি ক্লিয়ার হয়ে থাকো, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাকে জানাবা। আর এই কোয়েশ্চেন নিয়ে যদি আলোচনা করি, তাহলে সুমন ভাই, ইন্টারেস্টিং ব্যাপার সেটা হইতেছে, সবাই যে সেম অ্যান্সার দিচ্ছে ব্যাপারটা মোটেও সেরকম না। বেশিরভাগ স্টুডেন্টদের কাছ থেকে আমরা অপশন এ আনসার পাচ্ছি, বাট কেউ কেউ ভাই অপশন সি ও আনসার দিচ্ছে। সো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেই কনফিউশনটা দেখে আসি, সেই কনফিউশনটা এখানেও দেখতে পাচ্ছি। তো ভাই, আপনি যেহেতু এই টপিকটা পুড়িয়েছেন, তো ভাই আমি আপনার কাছে ফ্লোর ছেড়ে দিচ্ছি, আপনি ওদেরকে একটু ক্লিয়ার করে দেন কেন অপশন সি হবে না, বাট অপশন এ হবে। আচ্ছা, এখানে মানে এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে আসলে মানে তোমরা হচ্ছে আমরা সাথে সাথে আমরা টপিকটা পড়ানোর সাথে সাথে তোমাদেরকে কুইজ দিয়ে থাকি। এই কারণে হচ্ছে ওই কুইজের উপরে, ওই টপিকের উপরে তোমরা হচ্ছে অ্যান্সার করো, মানে তোমরা সবকিছু তখন ভুলে যাও। তো এই বিষয়টা ইন্টারেস্টিং যে আসলে তোমরা এতক্ষণ আমি যা পড়াইছি ওইটার উপর ভিত্তি করে তোমরা কিন্তু অ্যান্সার করতেছো। তো এখানে তোমাদের মানে যে বিষয়টা তোমাদের জানার ভুল ছিল, সেটা হচ্ছে বেস ফর্ম কোনটা। হ্যাঁ, মানে বেস ফর্মটা তোমার এখানে জানা দরকার ছিল। তো সেই বিষয়টা হচ্ছে প্রথমত আমরা দা রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন হচ্ছে একটা নাউন, রেকমেন্ড ভার্ব থেকে আসছে, এটা একটা সাবজেক্টিভ মোডের একটা ভার্ব, সাবজেক্টিভ মোডের একটা নাউন। তো আমরা হচ্ছে এখানে যে ডিপেন্ডেন্ট ক্লজটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্যাট দিয়ে শুরু হয়েছে। দ্যাট দিয়ে যে ক্লজটা শুরু হয়েছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং যেহেতু রেকমেন্ডেশন নামক একটা নাউন আছে, সাবজেক্টিভ মোডে একটা নাউন আছে, এখানে আমরা দ্যাট এর পরে যে অংশটি পাবো, দ্যাট এর পরে যে ব্যাপারটা পাবো, সেটা হচ্ছে সাবজেক্টিভ মোডে থাকবে।
যেহেতু কোনো রেকমেন্ডেশন আছে। সো দ্যাট এর পরে আমরা যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব সেটা হচ্ছে এখানে মুখ্য বিষয়। দ্যাট যুক্ত যে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দ্যাট যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এখানে সাবজেক্ট হচ্ছে উই এবং আমাদের ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আমরা যদি অপশন বি তে যাই, অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি এখানে শুড নামক একটা মডেল ভার্ব আছে। তানভীর ভাই কিন্তু প্রথম দিকে এট দ্য ভেরি বিগিনিং অফ ক্লাস কিন্তু ভাই বলে দিয়েছেন যে আমরা হচ্ছে কোনো মডেল ভার্ব ব্যবহার করতে পারবো না, এস বাই এস ব্যবহার করতে পারবো না, আমরা হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো না, আমরা জাস্ট হচ্ছে ভার্বের কোন ফর্ম ব্যবহার করব, বেস ফর্ম ব্যবহার করব। তাহলে আমরা যদি হচ্ছে একটা ভার্ব বেস ফর্ম একটা বি নামক একটা ভার্বকে দেখি, সেই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে এম ইজ আর, সেই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে এম ইজ আর, ওই বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, ওই বি ভার্বের পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আমি আবার বলছি, ওই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, ওই বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, ওই বি ভার্বের পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে এই যে আমি এম ইজ আর, ওয়াজ ওয়্যার এবং বিন বললাম, এদের সম্পূর্ণ এতগুলো যে ভার্ব আছে এখানে, এই ভার্ব গুলোর বেস ফর্ম কোনটা তোমরা তাহলে ক্লিয়ারলি বুঝতেই পারতেছো। এই ভার্ব গুলো সবগুলো কোত্থেকে আসছে, মূলত মূলত আসছে কি বেস ফর্ম বি থেকে। তাহলে আমরা যেহেতু হচ্ছে সাবজেক্টিভ মোড হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, তাহলে অ্যামিজার হচ্ছে বেস ফর্ম না, ওয়াজ এর বেস ফর্ম না, বিনও বেস ফর্ম না, তাহলে বেস ফর্ম কোনটা তোমরা আশা করি বুঝে গিয়েছো, বেস ফর্ম হচ্ছে মূলত বি। সো আশা করি এটা বোঝা গিয়েছে। সো তানভীর। হ্যাঁ ভাই, আমি এখানে একটু অ্যাড করি। এখানে আমাদের একটা স্টুডেন্ট ইমরান ইমু খুবই ইন্টারেস্টিং একটা কথা বলছে এবং খুবই অ্যাকুরেট একটা কথা বলছে। ও যেটা বলছে সেটা হচ্ছে আর এর সাথে আইএনজি যোগ করলে আরিং হয়। তো আরিং তো কোনো কারেক্ট কিছু না, তার মানে আমরা বলতে পারতেছি আর বেস ফর্ম না ভার্বের। খুবই ভালো একটা এক্সপ্লেনেশন দিচ্ছে এবং খুবই ভালো একটা জিনিস লিখছে। সো ইটস ভেরি নাইস ফ্রম ইমরান ইমু। ইমরান ইমু যে ব্যাপারটা বলছে এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে দিই সবার জন্য। বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম নিয়ে আমরা অনেকেই গুলাই ফেলি। আমরা অনেকেই এম ইজ আর বেস ফর্ম হিসাবে চালাই দেই বা বি রে প্রেজেন্ট ফর্ম বলে ফেলি। আমরা ধরেই নেই যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম আইডেন্টিক্যাল বা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম সেম জিনিস। বাট ব্যাপারটা মোটেও এরকম না। একটা জিনিস, একটা এক্সট্রা জিনিস সুমন ভাই যেটা বলে সেটার সাথে একটা এক্সট্রা জিনিস যদি আমি অ্যাড করি, তাহলে খেয়াল রাখবে একটা জিনিস। বেস ফর্ম হচ্ছে ভার্বের সেই ফর্মটা যেটার সাথে তুমি আইএনজি যোগ করতে পারো। বেস ফর্ম হচ্ছে ভার্বের সেই ফর্মটা যেটার সাথে তুমি আইএনজি যোগ করতে পারো। তুমি কিন্তু বি এর সাথে আইএনজি যোগ করতে পারো। বিইআইএনজি, বিং। আমরা কি বিং লিখি না? আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখবা আমরা বিং লিখি, বিশেষ করে আমরা যখন ভয়েস চেঞ্জ করি। বিং এই জিনিসটা আমরা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করি। বাট তুমি কখনো লেখছো ভাই অ্যামিং, ইজিং, আরিং, ওয়াজিং, ওয়ারিং? এরকম তো লেখো নাই। অর্থাৎ খেয়াল করে দেখো, অ্যাম ইজ আর এগুলোর সাথে কিন্তু আইএনজি যোগ করা যায় না। যেহেতু এগুলোর সাথে আইএনজি যোগ করা যায় না, আমি বলতে পারি এগুলো আসলে বেস ফর্ম না। বেস ফর্ম হচ্ছে ভার্বের সেই ফর্মটা যেটার সাথে আইএনজি যোগ করা যায়। তো বি এর সাথে যেহেতু আইএনজি যোগ করা যায়, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি বিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো দ্যাটস ইট। একজন লিখছে দ্যাট এর আগের সাবজেক্ট এবং দ্যাট এর পরের সাবজেক্ট একই হলে কি সাবজেক্টিভের রুল কাজ করবে? আচ্ছা ভাই, আই থিঙ্ক লাইনটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে এন্ড সত্যি কথা বলে আমার মাথার উপর দিয়ে গেছে। সুমন ভাই যদি এক্সপ্লেনেশন দিতে চান দিতে পারেন, অথবা আমি তোমার একটা জিনিস বলতে পারি, তুমি যদি একটা সেন্টেন্স বানায় দাও তাহলে ভাই আমার জন্য একটু বুঝতে ইজিয়ার হয়, আর আমি একটু বেটার ওয়েতে তোমাকে এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা, ইমরান এমন লিখছে যে আপনার কাছ থেকে শিখছি লাইভ ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম কোনোদিন, আমার খেয়াল নাই, বাট গুড। মানে আমি যে একটা জিনিস বলছি এবং তুমি যে মনে রাখছো এবং মনে রেখে যে আজকে ব্যাপারটা তুলতে পারছো, এই কারণে ভাই তোমার কংগ্রাচুলেশনস। আমরা ক্লাস অনেকেই করি, বাট আসলে কয়জন মনে রাখতে পারি সেটাই হইতেছে মেইন কোশ্চেন। তুমি যে ব্যাপারটা মনে রাখতে পারছো, মানে আমার একটা পড়ানো যে তোমার মনে আছে এবং সেটা তুমি কন্ট্রিবিউট করতে পারছো আমাদের সাথে, এবারে আমি অনেক 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 হ্যাপি। এন্ড ইনশাল্লাহ তোমার সাথে আমার যদি দেখা হয়, আমি তোমার একটা স্নিকার্স খাওয়াবো ইনশাল্লাহ। সো মেয়েরাজ মিরে যে কোয়েশ্চেনটা ছিল, সুমন ভাই আপনি যদি সেটা নিয়ে কিছু বলতে চান, যে দ্যাট এর আগের সাবজেক্ট এবং দ্যাট এর পরের সাবজেক্ট একই হলে কি সাবজেক্টিভের রুল কাজ করবে? আচ্ছা তানভীর, ওর যে কোশ্চেনটা করলো এই কোশ্চেনটা কিন্তু তুমি একেবারে ক্লাসের শুরুতে বলে দিয়েছো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একজন চায় অন্যজন আরেকটা কাজ করুক, তাহলে আমি কি নিজে বলবো যে আমি চাই আমি এই কাজটা করবো? এই জিনিসটা এরকম না আসলে। সাবজেক্টিভ বিষয়টা হচ্ছে কি, আমি চাইবো অন্য কেউ করুক অথবা অন্যজন চাইবে আমি করি, মানে একজন চাইবে অন্যজন করুক, তাহলে কিন্তু এটা সাবজেক্টিভ হবে, না হলে কিন্তু সাবজেক্টিভ হবে না। যেমন ডক্টর কি চাচ্ছে যে তার পেশেন্ট ওজনটা কমাক, রবার্ট কি চাচ্ছে যে টম হচ্ছে এই কাজটা করুক, জন কি চাচ্ছে, জন চাচ্ছে যে জেরি হচ্ছে মুভি দেখতে যাক। এই যে বিষয়টা হচ্ছে কি, একজন চাইবে যে অন্যজন এই কাজটা করুক, তাহলে কিন্তু এটা সাবজেক্টিভ ফর্মুলা যাবে, না হলে কিন্তু এটা সাবজেক্টিভ ফর্মুলা যাবে না। তো তানভীর আশা করি সে বুঝতে পারছে জিনিসটা। এক্স্যাক্টলি, আই থিঙ্ক মেয়েরাজ মির ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, আমি তোমার কোশ্চেন ধরতেই পারি নাই, মানে আমি কোশ্চেনটা ধরতে পারলে আর একটু তোমাকে হেল্প করতে পারতাম ইনশাল্লাহ। আমার পুরাই মাথার উপর দিয়ে গেছে। তো যাই হোক, যেহেতু সুমন ভাই হেল্প করে দিচ্ছে, আই গেস আর কোনো ঝামেলা নাই। যদি কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি আমাদের
নেক্সট পার্টে। আমরা বলেছিলাম, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমরা ভার্ব দেখছি, নাউন দেখছি, তাহলে অ্যাডজেক্টিভ দেখা বাকি ছিল। তাহলে অ্যাডজেক্টিভ নিয়ে আমরা এখন চলে আসলাম, এক্সপ্লেন করতেছেন সুমন ভাইয়া। হ্যাঁ সুমন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি স্লাইড দেখতে পাচ্ছি না। ও আচ্ছা ভাই, স্লাইড তো আসছে, হয়তো আপনার নেট আটকে গেছে একটু। ও হ্যাঁ, স্লাইড আসছে, তানভীর, আমি দেখতে পাচ্ছি। ওকে ভাই, ওকে ভাই। সো আমরা যে হচ্ছে ক্লাসের শুরুতেই বারবার একটা কথাই বলছি যে সাবজেক্টিভে কিছু সার্টেন ভার্ব থাকে, কিছু নাউন্স থাকে। সো আমরা কিছু ভার্ব গুলো দেখেছি, নাউন গুলো দেখেছি, এবার হচ্ছে আমাদের কি দেখার পালা। তোমরা জানোই যে অলরেডি যে হচ্ছে এখন অ্যাডজেক্টিভ দেখার পালা। তো কে যেন অলরেডি কোশ্চেনে পড়ছে আমাদেরকে যে কি কি অ্যাডজেক্টিভ থাকতে পারে। সো অ্যাডজেক্টিভ গুলো তোমরা এখন দেখে নাও। তো অ্যাডজেক্টিভ গুলো কিন্তু ওই ভার্ব গুলো থেকে আসছে, যারা হচ্ছে মানে ইয়ে করতে পারো, মানে শব্দকে চেঞ্জ করতে পারো, যেমন ভার্ব থেকে নাউন নিতে পারো, নাউন থেকে অ্যাডজেক্টিভে নিতে পারো। তারা কিন্তু এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবা। যেমন এখানে অ্যাডভাইস হচ্ছে ভার্ব থেকে আসলে, অ্যাডভাইস যেটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এখানে। সো ডিমান্ড ছিল, এটা হচ্ছে ডিমান্ডেড হওয়ার কথা, ডিমান্ডেড হবে যদি অ্যাডজেক্টিভ। নেসেসারি অ্যাডজেক্টিভ, এখানে আর্জেন্ট অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, অব্লিগেটরি অ্যাডজেক্টিভ, রিকোয়ার্ড অ্যাডজেক্টিভ, ইম্পারেটিভ অ্যাডজেক্টিভ, ম্যান্ডেটরি অ্যাডজেক্টিভ, প্রপোজড অ্যাডজেক্টিভ, সাজেস্টেড অ্যাডজেক্টিভ, স্টিপুলেটেড অ্যাডজেক্টিভ। এই সবগুলো কিন্তু ভার্বের মধ্যে, অনেকগুলো এখানে শব্দ কিন্তু ভার্বের মধ্যে ছিল, যেমন স্টিপুলেট ছিল, সাজেস্ট ছিল, প্রপোজ ছিল, তারপর হচ্ছে রিকোয়ার ছিল, তারপর হচ্ছে আর্জ ছিল, তারপর হচ্ছে ডিমান্ড ছিল, তারপর অ্যাডভাইস ছিল। তো আমি এই কারণে বারবারই বলছি যে আমরা প্রথম যে 16টা ভার্ব দেওয়া ছিল, ওই ভার্ব গুলো যদি ভালোভাবে মনে রাখি, ওই ভার্ব গুলি কিন্তু আবার নাউন হয়, ওই ভার্ব গুলি কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়। সো প্রথম 16টা ভার্ব খেয়াল রাখতে পারলে তোমার কিন্তু টোটালি সবকিছুই মানে কমপ্লিট হয়ে যায়। সাবজেক্টিভ মোডের জন্য যতগুলো শেখা দরকার তোমার সবগুলি ফর্মে কিন্তু শেখা হয়ে যাবে। সো আমরা হচ্ছে ভার্ব দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখেছি, আমরা নাউন দিয়ে কিছু এক্সাম্পল দেখেছি, আমরা এবার যাবো হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে কিছু এক্সাম্পল, অ্যাডজেক্টিভ দিয়ে কিছু প্র্যাকটিস। কারণ আমরা হচ্ছে প্রতিটা টপিকের পরে, প্রতিটা আলোচনার পরে কিন্তু আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিসে চলে যাই। আর হচ্ছে তোমাদের জন্য ঝটপট তানভীর ভাইয়া অলরেডি কোশ্চেন নিয়ে আসছে, টপিক নিয়ে আসছে, কুইজ নিয়ে আসছে। তো তোমরা ঝটপট ঝটপট অ্যান্সার করা শুরু করো। এক্স্যাক্টলি, তোমরা ইতিমধ্যে আই গেস কোশ্চেনটা দেখতে পাচ্তেছো। তো তোমরা যেহেতু কোশ্চেনটা দেখতে পাচ্তেছো, তাহলে আমি তোমাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে তোমরা দ্রুত কমেন্ট বক্সে আনসার জানিয়ে দিবা এবং সঠিক উত্তর দিবা। আমি জানি তোমরা অনেক ট্যালেন্টেড এবং অনেকক্ষণ ধরে আমাদের সাথে ক্লাস করতেছো, সো ইনশাল্লাহ এখন আর উত্তরে কোনো ভুল হবে না। সবাই চালো চালো কারেক্ট অ্যান্সার দিয়ে দেবে এবং আমি দেখতে পারতেছি যে অনেকেই সহজ, অনেকেই আনসার গুলো করে ফেলতে চাচ্ছ। ভাই একটা কোয়েশ্চেন আছে, আমি জানি না এই কোয়েশ্চেনের ব্যাপারে আমি কি বলবো। সেটা হচ্ছে সহজে কিভাবে বোঝা যায় কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব? আমি ভাই আসলেই বাকরুদ্ধ এই কোশ্চেনটা দেখে, তো আমি ভাই আপনার কাছে ভোট দিয়ে দিচ্ছি, আপনি যদি কিছু বলতে চান। আচ্ছা, এটা হচ্ছে আমরা তো মূলত 6-7 এর বিভিন্ন বইয়ে যখন গাইড বইয়ে পড়তাম, তখন হচ্ছে আমরা নাউনের প্রকারভেদ পড়তাম, নাউন কিভাবে মেক করে, নাউন কিভাবে বানায়। যেমন হচ্ছে আমি তোমাকে যদি একটু ছোট করে বলে দিই, এটা হচ্ছে একদম মানে ছোট ক্লাসের পরে। ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্ট থেকে ট্রান্সপোর্টেশন, এখানে ম্যান আছে, শন আছে, চাইল্ড থেকে চাইল্ডহুড, ফ্রি থেকে ফ্রিডম, এই যে ডম আছে, এই যে মানে বিষয়গুলো হচ্ছে কি, মানে কিছু সাফিক্স প্রিফিক্স দেখে তুমি নাউন চিনতে পারবা। ঠিক আছে, তুমি কিছু সাফিক্স প্রিফিক্স দেখে ভার্ব চিনতে পারবা। যেমন ডেঞ্জার হচ্ছে নাউন, এনডেঞ্জার হচ্ছে আবার তোমার ভার্ব, জয় হচ্ছে নাউন, এনজয় হচ্ছে ভার্ব, আবার এনজয়মেন্ট হচ্ছে নাউন। এই বিষয়গুলো হচ্ছে কিভাবে সাফিক্স প্রিফিক্স এর বিষয়। হ্যাঁ, এগুলো হচ্ছে 6-7 এর বিভিন্ন বইতে, অথবা পার্টস অফ স্পিচ নামক টপিকের মধ্যে যে পার্টস অফ স্পিচ, চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ নামক যে বইগুলো আছে আমাদের গাইড বই, সেই গাইড বইগুলো তুমি হচ্ছে ঘাটাঘাটি করলে এগুলো পেয়ে যাবে যে মূলত সংক্ষেপে তুমি সাফিক্স প্রিফিক্স এর উপর নির্ভর করে আসলে তুমি পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ চিনতে পারবে। যেমন মাউন্টেন হচ্ছে নাউন, মাউন্টেইনাস হচ্ছে অ্যাডজেক্টিভ, উই ওয়াস আছে এখানে একটা অ্যাডজেক্টিভ। এভাবে ভাইয়া তুমি চিনতে পারবা। তোমার প্রতি এটাই রিকোয়েস্ট যে সাফিক্স প্রিফিক্স নিয়ে ঘাটাঘাটি করে এবং হচ্ছে পার্টস অফ স্পিচ, চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ যে টপিকটা আছে, ওই টপিকটা নিয়ে আলোচনা করো, তাহলে তুমি ইনশাআল্লাহ শিখতে পারবা। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে সুমন ভাই, তোমাকে মোটামুটি একটা হিন্ট দিয়ে দিচ্ছে যে কিভাবে তুমি এই জিনিসটাই ডেভেলপ করতে পারবে বা এই জিনিসটাতে তুমি নিজেকে একটু সাপোর্ট করতে পারো। আমি আহ, আমি ভাই মনে মনে ওই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে চেষ্টা করি বুঝার, ওটা কোন পার্সোনাল। হ্যাঁ দেখো, প্রত্যেকে নিজে নিজের ওয়ে থাকে বুঝার। সো বেসিক্যালি আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে
তুমি কিভাবে বের করতে পারো এটা আসলে তোমারই বের করে নেওয়া উচিত। যেমন আমি জাস্ট নর্মাল একটা এক্সাম্পল দিই। আমাদের বাংলা দ্বিতীয় পত্রে একটা টপিক আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, হয়তো তোমরা জানো কি, ডেফিনেটলি তোমরা জানো, এইচএসসি থার্ড ইয়ারে উঠে গেছে, এখনো না জানলে তো মার খাওয়া। তো যাই হোক, আমাদের যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর টপিকটা আছে ভাই, এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর টপিক কি কি থাকে? বিশেষ্য, বিশেষণ, অনুসর্গ, ক্রিয়া বিশেষণ, তারপর হচ্ছে যোজক, তারপর হচ্ছে আরো জানি কি কি থাকে ভুলে গেছি, আবেগ শব্দ। এই যে জিনিসগুলো থাকে না ভাই, আমি না মোস্ট অফ দ্য টাইম এগুলো বুঝতাম না যে আসলে এটা কোনটা কোন পার্টে পড়ে, কোনটা অ্যাডজেক্টিভ, সরি কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, বা কোনটা ক্রিয়া বিশেষণ, বা কোনটা ক্রিয়া, আমি না গুলাই ফেলতাম। তো আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে বাংলায় আমি গুলাই ফেললেও ইংরেজিতে না আমি জিনিসগুলো গুলাইতাম না। ইংরেজি একটা সেন্টেন্স আমি তাকাইলেই বুঝতে পারি যেটা আসলে কি। তো বেসিক্যালি আমি যে কাজটা করতাম, ব্যাকরণিক শব্দ শ্রেণী যখন আমি সলভ করার চেষ্টা করতাম, আমি যখনই ব্যাকরণিক শব্দ শ্রেণী সলভ করার চেষ্টা করতাম, আমি যেটা করতাম ওই লাইনটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলতাম। বাংলা একটা সেন্টেন্স, বাংলা দিতেও পত্র পরীক্ষা দিতে বসছি, বাট আমি যে কাজটা করতাম সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলতাম। তো ইংরেজিতে যখন ট্রান্সলেট করে ফেলতাম তখন আমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যেত, আমি জাস্ট পড়লেই বুঝতাম জিনিসটা কি। তো বেসিক্যালি তুমি তোমার নিজের মেকানিজম ক্রিয়েট করে ফেলতে পারো, কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, এটা খুবই বেসিক একটা জিনিস। ভার্ব কি? ভার্ব হইতেছে কোনো কাজকে বোঝায়, নাউন কি কোনো কিছুর নামকে বোঝায়, আর অ্যাডজেক্টিভ কি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদিকে বোঝায়। তো বেসিক কনসেপ্ট এটাই। বাকি তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবা সহজে, এটা বেসিক্যালি তোমার পার্সোনাল ইউজের উপর ডিপেন্ড করে, বা পার্সোনাল স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। যেমন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাই আপনি কিভাবে বুঝেন কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, আনসার হচ্ছে ভাই আমি বুঝার চেষ্টাই করি না। মানে আমি বুঝার চেষ্টাও করি না, আমি জাস্ট দেখলে অটোমেটিক্যালি চলে আসে যে এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা হ্যান, এটা টেন, সো জাস্ট বাই ডিফল্ট চলে আসে। সো বেসিক্যালি তোমাকে তোমার সেই মেকানিজমটা ক্রিয়েট করতে হবে। বাট বেসিক কনসেপ্টের জন্য আমি যেটা বললাম সেটা বেসিক কনসেপ্ট। সুমন ভাই তোমাকে একটা অ্যাডভাইস দিলেন যে তুমি কিভাবে আরো বেসিক কনসেপ্ট ডেভেলপ করতে পারো। তো তুমি আই গেস এইটুকু কাজ তুমি যদি নিজের বাসায় করো, নিজের জন্য করো, তাহলে ইনশাল্লাহ তোমার ডেভেলপমেন্ট হয়ে যাবে। আর একজন লিখছে বাংলা গ্রামারের থেকে ইংলিশ গ্রামার শতগুণে ভালো এবং সহজ। মানে ভাই ডেফিনেটলি, মানে এই যে কি জানি জিনিস ছিল না যে আমরা পড়তাম সম্রাটকে ভাঙলে কি হয়, সম্রাটকে ভাঙলে হয় হচ্ছে সমযোগ রাজ্য কিপ। আমি এটা জানি না কিভাবে হয়, এটা মুখস্থ আছে তাই জাস্ট বললাম। সম্রাটকে ভাঙলে হয় সমরজ রাজ্য কিপ। আর কথা হচ্ছে সম্রাটে কিপ কিভাবে আসে, মানে এক আল্লাহ তাআলা বাদে আমার মনে হয় না এই পৃথিবীর কোনো শক্তি আছে সে জানে। আমার যেটা মনে হয় যিনি লিখছেন উনিও মনে হয় কনফিউজ হয়ে যাবেন যে সংযোগ রাজ্য কিপ 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 কেন, মানে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য থিং কিপ, আই ডোন্ট নো। সো যাই হোক, এটা হচ্ছে খুব একটা জিনিস। একজন হচ্ছে বাংলা কাল আর ইংরেজি টেন্স দুটোকে মিলাতে পারি না। বাংলা কাল মিলানো মানে বাংলা কাল আর ইংরেজি টেন্স এটা মিলানো লাগে না। কেন মিলানো লাগে না সেটা হচ্ছে বাংলায় কাল রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে ওই যে নিত্যবিত্ত বর্তমান, নিত্যবিত্ত অতীত কিছু জিনিস আছে, অ্যাবনর্মাল টাইপ, ওইখান থেকে কোয়েশ্চেন আসে, এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসে না। সো ওই কটা পড়লেই হয়। আর ইংরেজি তো খুবই ইজি, ইংরেজিতে টেন্স আইডেন্টিফাই করা খুবই ইজি। সো মানে ওটা তো পারাই যায়। Actually, so I find Bengali harder than English. In English, it is really easy to identify the classification. ইংরেজি গ্রামার অ্যাজ আ হোল ইজ ফার ইজিয়ার দেন বাংলা। মানে যাই হোক, আসলে দিন শেষে তোমরা যে যাই বলো না কেন, স্পেশালি ভাই আমার মতো মানুষ যে বাংলায় কোনো মতে টাইনা টুইনা পাস করছে, সে আর কি বলবে, সে তো অবশ্যই ইংরেজির গুণগান গাবে। তো যাই হোক, তোমরা এই কোশ্চেন আমরা ফেরত আসি, অনেক আজের কথাবার্তা হয়ে গেল। তোমরা সবাই মোটামুটি অপশন বি আনসার করছো। তো যেহেতু সবাই বি আনসার করছো, স্ক্রিনেও দেখতে পাচ্ছ কারেক্ট আনসার অপশন বি। সো দ্যাটস ইট, কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। আর এখানে কথাবার্তা বাড়াবো না। একজন লিখছে বাংলা মানে ঝামেলা। হ্যাঁ, বাংলায় যতক্ষণ কথা বলি ততক্ষণ খুব ভালো লাগে, বাংলা ফার্স্ট পেপার এক্সাম দিতেও খুব ভালো লাগে, বাট যখন সেকেন্ড পেপার এক্সাম আসে প্রথম 30 মার্ক দিতে ইচ্ছা করে না। এরপরে যাই হোক, এরপরে তো 20 পৃষ্ঠা রচনা লেখাই যায়। তো যাই হোক, আমরা বাংলা আলোচনায় না যাই, আমরা ইংরেজিতে থাকি। স্ক্রিনে তোমরা একটা নতুন পড়া দেখতে পাচ্ছ, উড রাদার অ্যাজ সাবজেক্টিভ। তো এই টপিকটা নিয়ে আলোচনার জন্য আমি আবার চলে যাচ্ছি সুমন ভাইয়ের কাছে। আচ্ছা, এখানে সাবজাংটিভের ক্ষেত্রে আমরা এতক্ষণ যে 16টা ভার্ব বললাম, কিছু নাউন বললাম, কিছু অ্যাডজেক্টিভ বললাম, তাছাড়া হচ্ছে উড রাদারও সাবজাংটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, মানে হচ্ছে উড রাদার অনেকগুলো ব্যবহারের মধ্যে একটা হচ্ছে সাবজাংটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা হচ্ছে আজকে দুটা ব্যবহার দেখবো। উড রাদারের অনেক ব্যবহার আছে, মডেল ভার্ব টপিকে আমরা হচ্ছে অনেক ব্যবহার দেখবো উড রাদারের। তো এর মধ্যে হচ্ছে আজকে আমরা দুটা ব্যবহার দেখবো যেটা কিনা সাবজাংটিভের সাথে জড়িত। আমরা হচ্ছে দুটো রোল দেখবো এখন। আমরা হচ্ছে দুটা রোল দেখলে হচ্ছে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আসলে উড রাদার কিভাবে সাবজেক্টিভের সাথে জড়িত। তো তার মানে আমরা হচ্ছে যে রোলগুলো যদি দেখি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তোমরা বুঝতেই পারতেছো কোনটা হচ্ছে সাবজেক্টিভ আর কোনটা হচ্ছে প্রথমটা হচ্ছে এখানে প্রেজেন্ট আনরিয়েল। হ্যাঁ, মডেল ভার্বের ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়েল কন্ডিশন, আর 2 নাম্বারটা হচ্ছে সাবজেক্টিভ মোড। ঠিক আছে,
সো প্রথম যে বিষয়টা, দুটাই বাক্য কিন্তু এখানে কারেক্ট, এখানে দুটা রোলই হচ্ছে কারেক্ট। তুমি অপশনের মধ্যে যে কোনো একটা রোলই পাবা, দুটা রোল পাওয়ার কোনো সুযোগ না। আর যদি দুটা রোল পাও তখন হচ্ছে এটা A+B অথবা বোথ A and B এভাবে থাকার কথা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি যদি আরেকবার বলি যে সাবজেক্টিভের পরে সাবজেক্টের পরে উড রাদার, যখনই উড রাদার থাকবে তখনই আমরা দ্যাট পাবো। দ্যাটের পরে যদি দ্যাট পাই আর কি, হ্যাঁ, দ্যাটের পরে হচ্ছে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম পাবো অথবা ভার্বের বেস ফর্ম পাবো। আমি আবার বলছি, উড রাদারের পরে একটা যদি দ্যাট থাকে, দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল আর পরেরটা হচ্ছে সাবজেক্টিভ মোড। তোমরা জানো এখানে যে 2 নাম্বার রুলের মধ্যে হচ্ছে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ মোড। আর প্রথমটার মধ্যে হচ্ছে ভার্ব পাস্ট ফর্ম দেওয়া আছে, এটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল। দুটা রুলই কারেক্ট, দুটা সেন্টেন্স এখানে কারেক্ট হবে। প্রথমটা হবে প্রেজেন্ট আনরিয়াল মোড আর পরেরটা হচ্ছে সাবজেক্টিভ মোড। আমরা যদি তানভীর ঝটপট ওদেরকে দুটো এক্সাম্পল দেখা যেতে পারে, তাহলে আশা করি ওদের এই এক্সাম্পল গুলো এবং হচ্ছে এই রোলটা হচ্ছে ওরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা হচ্ছে ওদেরকে দুটো এক্সাম্পলে নিয়ে যাই, তাহলে হচ্ছে ওরা ভালোভাবে বুঝতে পারবে। তানভীর, ওকে। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্ক ইন দিস ডিপার্টমেন্ট। হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্ক ইন দিস ডিপার্টমেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল। এখানে প্রেজেন্ট আনরিয়াল বললেও হবে, এখানে সাবজেক্টিভ মোড বললেও কিন্তু অ্যান্সার হবে। 2 নাম্বারটাতে আমরা যাই, আই উড রাদার দ্যাট হি টেক দিস ট্রেন। তুমি এই লাইনটা দেখলেই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে সাবজেক্টিভ মোড, কারণ এখানে হি টেকস হওয়ার কথা অথবা হি টুক হওয়ার কথা। তাহলে যদি হি টেক দেওয়া আছে, এটা অবশ্যই কি সাবজেক্টিভ মোড। আর হচ্ছে সাবজেক্টিভ মোড না হলে এটা কি হতে পারতো, ভার্বের পাস্ট ফর্মও হতে পারতো। এখন কথা হচ্ছে প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল আছে, প্রথম কোশ্চেনটা কিন্তু ওয়ার্ক না হয়ে শুধু ওয়ার্ক হলো কিন্তু এটা কারেক্ট হতে পারতো, তখন এটা সাবজেক্টিভ মোড হয়ে যেত। 2 নাম্বার কোশ্চেনটা হি টেক দেওয়া আছে, হি টেকটা কিন্তু হি টুক হলো হয়ে যেত এটা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল মোড আর 2 নাম্বারটা হচ্ছে সাবজেক্টিভ মোড। এই কথাগুলো যদি হচ্ছে আমি একদম সংক্ষেপে আরেকবার তোমাদেরকে সামারি করে দেই। উড রাদারের পরে যদি একটা দ্যাট থাকে, দ্যাটের পরে তুমি ভার্বে পাস্ট ফর্ম বসাবা অথবা ভার্বে বেস ফর্ম বসাবা। আমি আবার বলি, উড রাদারের পরে যদি দ্যাট থাকে, দ্যাটের পরে তুমি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বে পাস্ট ফর্ম বসাবা অথবা সাবজেক্ট প্লাস ভার্বে বেস ফর্ম বসাবা। যদি পাস্ট ফর্ম বসা তাহলে এটা হবে প্রেজেন্ট আনরিয়াল, যদি বেস ফর্ম বসা তাহলে এটা হবে হচ্ছে সাবজেক্টিভ মোড। তবে দুটি সেন্টেন্সই কারেক্ট, দুটি রুলই কারেক্ট, দুটি বাক্য কিন্তু কারেক্ট হবে। পরীক্ষার যেটা থাকে তোমরা সেটা অ্যান্সার করবা। তোমার মাথায় থাকবে দুটি ভার্ব, একটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তুমি হচ্ছে ঝটপট কুইজে চলে যাবা, কুইজে গিয়ে হচ্ছে দেখবা পাস্ট ফর্ম আছে নাকি বেস ফর্ম আছে, দুটো থাকলে দুটো অ্যান্সার অথবা একটা থাকলে একটা অ্যান্সার। তো তানভীর তোমাদেরকে এখন ঝটপট একটা কুইজে নিয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি কুইজে যাওয়ার আগে একটু যদি যারা যারা কোয়েশ্চেন করেছে ওদের কোয়েশ্চেন গুলোর দিকে একটু তাকাই। একজন জিজ্ঞাসা করছো প্রেজেন্ট আনরিয়াল মানে কি। আচ্ছা ভাই, প্রেজেন্ট আনরিয়াল মানে হচ্ছে আমি বর্তমানের কোনো কিছু নিয়ে উইশ করতেছি। উইশ করতেছি মানে কি, আমি বর্তমানের কোনো কিছু চাচ্ছি, আমি চাচ্ছি বর্তমানে কোনো কিছু হোক, বাট আমি জানি সেটা হওয়া পসিবল না, সেটা ইম্পসিবল। আবার বলতেছি, প্রেজেন্ট আনরিয়াল মানে হচ্ছে আমি চাচ্ছি বর্তমানে কোনো কিছু কারেক্ট হোক বা বর্তমানে কোনো কিছু ট্রু হোক, বাট আমি জানি সেটা ইম্পসিবল। ফর এক্সাম্পল মনে করো, হেনরি উড রাদার দ্যাট, আরেকজন অনেকেও বলছে যে দুইটার মিনিংটা যদি বলতেন, মিনিং টিনিং হ্যানতেন হ্যানতেন এই সেই। তো আমি মোটামুটি করে দিচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি টোটালটা, খেয়াল করে দেখো। প্রথমটা, হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড ইন দিস ডিপার্টমেন্ট। আচ্ছা, ওয়ার্কড আছে মানে ভার্বের পাস্ট ফর্ম আছে, সো আমরা বলতেছি এটা প্রেজেন্ট আনরিয়াল। এটার মিনিং কি দাঁড়ায়? এটার মিনিং দাঁড়ায় যে হেনরি চাইতেছে হেনরির গার্লফ্রেন্ড এই ডিপার্টমেন্টে কাজ করুক। হেনরি চাইতেছে হেনরির ডিপার্টমেন্ট এই হেনরির হেনরি চাইতেছে হেনরির গার্লফ্রেন্ড এই ডিপার্টমেন্টে কাজ করুক, বাট ও জানে এটা পসিবল না। কেন পসিবল না? মনে করো ফর এক্সাম্পল একটা সিনারিও বলি। মনে করো হেনরি কাজ করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। হেনরি কোন ডিপার্টমেন্টে কাজ করে? হেনরি কাজ করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। হেনরি চায় হেনরির গার্লফ্রেন্ডও ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করুক। হেনরি কি চায়? হেনরির গার্লফ্রেন্ডও ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করুক। বাট হেনরির গার্লফ্রেন্ড না, মনে করো কি বলবো, হিস্ট্রিতে পড়ালেখা করছে। কিসে পড়ালেখা করছে? হিস্ট্রিতে পড়ালেখা করছে, ইতিহাসে পড়ালেখা করছে। এখন ও যেহেতু ইতিহাসে পড়ালেখা করছে, হেনরি যতই চাক না কেন ওকে কি ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি দিবে? ডেফিনেটলি চাকরি দিবে না। তো হেনরি চায় হেনরির গার্লফ্রেন্ডের সাথে কাজ করতে, হেনরি চায় হেনরি আর হেনরির গার্লফ্রেন্ড একই সাথে একই ডিপার্টমেন্টে কাজ করবে। বাট যেহেতু হেনরির গার্লফ্রেন্ড ইতিহাসে পড়ছে, ওকে অবশ্যই ফাইন্যান্সের চাকরি দিবে না। সো ও চায় একই ডিপার্টমেন্টে থাকুক, বাট ও এটাও জানে একই ডিপার্টমেন্টে থাকা কোনোদিনই সম্ভব না। অর্থাৎ প্রেজেন্ট আনরিয়াল মানে হচ্ছে আমি চাই প্রেজেন্টে কোনো কিছু হোক, বাট সেটা হওয়া পসিবল না। হেনরি চায়
হেনরির গার্লফ্রেন্ড ওর সাথে কাজ করুক, বাট ও জানে এটা পসিবল না। তো এই জিনিসটাকে আমরা বলি প্রেজেন্ট আনরিয়াল। সো আই থিঙ্ক তোমরা প্রথমটার মিনিং বুঝতে পারছো। সেকেন্ডটা নিয়ে যদি আমি কথা বলি, আই উড রাদার দ্যাট হি টেক দিস ট্রেন, এখানে খেয়াল করে দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে। যেহেতু ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে, তার মানে আমরা কি বলতে পারি, এটা আছে সাবজেক্টিভ মোডে। সাবজেক্টিভ মোডে আছে, তাহলে এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আমি চাই সে ট্রেনটা ধরুক। মানে সে আমার বাসায় অনেকদিন ধরে আছে, আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর নিতে পারতেছি না, আমি চাইতেছি ও নেক্সট যে ট্রেনটা আছে সেই ট্রেনটা করে তাড়াতাড়ি বাড়ি যাক, মানে ও বাড়ি গেলে আমি বাঁচি। সো আমি চাই ও ট্রেনটা নিক, আমি চাই ও ট্রেনটা ধরুক। মানে এখন মাঝে মনে করো 9:53, 10:30 ট্রেন আছে, আমি চাই ও 10:30 ট্রেনটা ধরুক। তো আমি চাই আরেকজন কিছু করুক, একজন চাই অন্যজন কিছু করুক। তো আমি যেহেতু চাচ্ছি হি একটা কাজ করুক, হি ট্রেন ধরার কাজটা করুক, সেহেতু কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে টেক। মানে এই মিনিং এর সাপেক্ষে কারেক্ট অ্যান্সারটা হবে টেক, হুইচ ইজ আ সাবজেক্টিভ। সো আই থিঙ্ক তোমার দুইটা মিনিং যারা যারা জানতে চাইছিল তারা বুঝতে পারছো। যে জিজ্ঞাসা করছিল প্রেজেন্ট আনরিয়াল কি, তারটাও আই গেস ক্লিয়ার। একজন জিজ্ঞাসা করছিল উড রাদারের পরে দেন হয়নি কেন। আচ্ছা, উড রাদারের পরে দেন কখন হয়? যখন উড রাদারের পরে দেন হয় তখন কোনো দ্যাট থাকে না। তুমি খেয়াল করে দেখবা, আই উড রাদার ডাই দেন বেগ, আই উড রাদার ডাই দেন বেগ, খেয়াল করে দেখো ওখানে কিন্তু কোনো দ্যাট নাই। সো যখন উড রাদার একা একা বসে, উড রাদারের সাথে কোনো দ্যাট থাকে না, তখন উড রাদার দিয়ে প্রেফারেন্স বুঝায়। কি বুঝায়? প্রেফারেন্স বসায়। আমি মরে যাব ভিক্ষা করার চেয়ে, মানে আমি ভিক্ষা করার চেয়ে মরে যাওয়াটাকে প্রেফার করি, আমি ভিক্ষা করার চেয়ে মরে যাওয়াটাকে প্রেফার করি। সো উড রাদারের পরে যখন কোনো দ্যাট থাকে না, সেক্ষেত্রে উড রাদার দিয়ে প্রেফারেন্স বসায় এবং সেই স্ট্রাকচারে আমরা দ্যান ব্যবহার করি। বাট যখন আমরা উড রাদারের পরবর্তীতে দ্যাট বসায় দিই, তখন এই জিনিসটা দ্বারা প্রেফারেন্স বসায় না, এরকম আনরিয়েল কিছু বুঝায় অথবা সাবজেক্টিভ বুঝায়। তো সেই ক্ষেত্রে আমরা দ্যান বসাতে পারি না। তো বেসিক্যালি আবারও বলতেছি, উড রাদারের পরে যখন আমি দ্যাট বসায় দিচ্ছি, তখন আমি আনরিয়েল বুঝাচ্ছি অথবা সাবজেক্টিভ বুঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে ধ্যান বসানোর কোনো সুযোগ নাই। সো যারা যারা কোয়েশ্চেন করছিলা সবাই নাম বলতেছি, আরিফ, শফিকুল ইসলাম সানজিদ, উদয় শিকদার, শাহনাজ বেগম, তানজির হোসেন জাহিদ, আই গেস তোমাদের সবার কথাই মোটামুটি বলছি। সো তোমরা সবাই একটু ঝটপট করে আমাদের চালু চালু জানায় দাও যে তোমাদের সবগুলো আনসার কপি, মানে সবগুলো আনসার বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো আমাদেরকে জানায় দাও, যদি কোনো মানে সমস্যা থাকে তাহলে আমরা বলে দিতে পারবো। আর যদি শুধু পাস্ট পার্টিসিপল হতে পারে কিনা, না না, পাস্ট পার্টিসিপল হবে না। দুটোই অপশন আমার হাতে, একটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। যদি পাস্ট ফর্ম বসাই তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল, যদি বেস ফর্ম বসাই তাহলে সেটা হচ্ছে সাবজেক্টিভ। একজন লিখছো ভাইয়া ফার্স্টেরটা কি সাবজেক্টিভ না? যদি তুমি ওয়ার্কড না লিখে ওয়ার্ক লিখতা, WORK লিখতা, তাহলে সেটা সাবজেক্টিভ হইতো। দিলারা পারভিন, আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। প্রথম সেন্টেন্সে তুমি যদি ওয়ার্কড না লিখে WORK ওয়ার্ক লিখে থেমে যেতা, তাহলে সেটা সাবজেক্টিভ হইতো। সেই ক্ষেত্রে সেন্টেন্সের মিনিংটা আবার পরিবর্তন হয়ে যেত। সো আই গেস তোমার আনসারটা আমি দিতে পারছি। প্রথম সেন্টেন্সের সাবজেক্টিভ তখনই হইতো যখন আমি ওয়ার্ক না লিখে ওয়ার্ক লিখতাম, সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে সাবজেক্টিভ বলতে পারতাম। সো এই টাইপের এই স্ট্রাকচারের সেন্টেন্সটাকে তুমি প্রেজেন্ট আনরিয়াল রূপেও প্রকাশ করতে পারো, সাবজেক্টিভ রূপেও প্রকাশ করতে পারো। তুমি কোনটা কাজ করবা? তোমার কাজ হইতেছে অপশনের দিকে তাকায় থাকা, অপশনে যেটা আছে সেটাই রাইট। অপশনে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে তুমি বুঝবে ওকে ফাইন এটা সাবজেক্টিভ দাগাই দিই। অপশনে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে তুমি বুঝবে এটা প্রেজেন্ট আনরিয়াল, ধাম করে দাগাই দিই। দ্যাটস ইট, সিম্পল জিনিসপাতি। সো আই থিঙ্ক বুঝতে পারছি। একজন লিখছো যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে হেলথ মিনিস্টার হতে পারে, হিস্ট্রিতে পড়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না কেন? কারণ আমি কি বলবো, পলিটিক্যাল কথাবার্তা যেতেছি না, আমি হইতেছি মোটামুটি মনে করো একটা প্রাইভেট অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে বলছি। তো আমি যদি প্রাইভেট অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে বলি, আমি যদি প্রাইভেট অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে বলি, তারা ভাই ফাইন্যান্সের স্টুডেন্টই ফাইন্যান্স দেয়, হিস্ট্রির স্টুডেন্টে ফাইন্যান্সে দিবে না। সো হ্যাঁ ভাই, আমি প্রাইভেট অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে বলছি, তোমারে বলে দিলাম। আরেকজন লিখছে যে আই উড রাদার দ্যাট ইউ হ্যাড ড্রোভ দ্য কার। আচ্ছা, ড্রোভ ড্রিভেন। একজন লিখছো আই উড রাদার দ্যাট ইউ হ্যাড ড্রোভ দ্য কার, হ্যাড এর পরে কি ড্রোভ হয়? আই থিঙ্ক তুমি যদি হ্যাড বসাও তাহলে সেখানে পাস্ট পার্টিসিপল হওয়া উচিত। হ্যাড ড্রোভ হবে না, হ্যাড ড্রিভেন হবে। ক্লিয়ার না, জি ভাই সরি, তোমার নেটওয়ার্ক সম্ভবত ক্লিয়ার না, তোমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা স্টুডেন্ট তোমরা যারা যারা ক্লাসটা করতেছো তারা একটু জানাও তো ভাই আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আমার নেটের প্রবলেম না সুমন ভাই নেটের প্রবলেম। তোমরা যারা যারা আছো তারা তারা একটু জানায় দাও যে আমার কথা, মানে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তোমরা। আমি তো দেখি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, তারপরে আমি এক্সপ্লেনেশনটাই কন্টিনিউ করবো। রাতুল তালুকদার লিখছো ক্লিয়ার, ফুললি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আই থিঙ্ক ভাই আমার নেট ঠিক আছে, ভাই আপনার নেট গেছে। আচ্ছা, তো যে কমেন্টটা করছিল তাকে যদি আমি বলি যে আই উড রাদার দ্যাট ইউ হ্যাড ড্রোভ দ্য কার ইয়েস্টারডে, তুমি যেটা লিখছো সেটা প্রথমত ড্রোভ হবে না,
হ্যাড ড্রিভেন হবে। আবার বলতেছি, প্রথমত এটা ড্রোভ হবে না, ওটা হ্যাড ড্রিভেন হবে। তুমি যে কাজটা করছো তুমি সেটাকে পাস্ট আনরিয়েলে নিয়ে গেছো। কিসে নিয়ে গেছো? পাস্ট আনরিয়েলে। আমরা যে এক্সাম্পলটা স্ক্রিনে দেখাইছিলাম সেটা ছিল প্রেজেন্ট আনরিয়েল। হ্যাঁ, তুমি যদি প্রেজেন্ট আনরিয়েলটা জোর করে পাস্ট আনরিয়েলে নিতে চাও সেক্ষেত্রে ভাই পাস্ট পারফেক্ট হবে। যেমন মনে করো, আই হোপ তোমরা গত ক্লাসটা করছো, কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটা করছো। কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটা যদি ভালো মতো করে থাকো তাহলে হয়তো তোমরা ওইখানে একটা জিনিস দেখছিলা, সেটা হচ্ছে যখন আমরা প্রেজেন্ট আনরিয়েল করছিলাম তখন আমরা কি করছিলাম? পাস্ট ইনডিফিনিট বানাইছিলাম। আর যখন আমরা পাস্ট আনরিয়েল করছিলাম তখন আমরা পাস্ট পারফেক্ট করছিলাম। তো সাধারণত উড রাদার দিয়ে না পাস্ট আনরিয়েল সাধারণত বোঝানো হয় না, আমরা মোস্টলি জাস্ট প্রেজেন্ট আনরিয়েলই বুঝাই থাকি বা প্রেজেন্ট আনরিয়েলের এক্সাম্পলই দিয়ে থাকি। বাট তুমি যদি তর্কের খাতিরে বা রুল বুঝার খাতিরে বা মনে করো আমারে চ্যালেঞ্জ করার খাতিরে এটাকে জোর করে পাস্ট টেন্সে নিতে চাও বা পাস্ট আনরিয়েল বুঝাইতে চাও, সেই ক্ষেত্রে আনসারটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তো যাওয়ার তুমি যেটা বলছো তোমার সেন্টেন্সটা ঠিক আছে কিনা, তুমি যদি তোমার সেন্টেন্সে ড্রোভের জায়গায় ড্রিভেন বসাও তাহলে তোমার সেন্টেন্সটা অ্যাবসলিউটলি কারেক্ট আছে। কেননা তুমি লাস্টে ইয়েস্টারডে বসাইছো। যেহেতু তুমি ইয়েস্টারডে বসাইছো, তুমি জিনিসটাকে প্রেজেন্ট আনরিয়াল রাখো নাই, জোর করে পাস্ট আনরিয়াল বানাইছো। যেহেতু তুমি জোর করে পাস্ট আনরিয়াল বানাইছো, পাস্ট আনরিয়াল করার জন্য বা পাস্ট আনরিয়াল জিনিস মিনিংটা প্রদান করার জন্য বা পাস্ট আনরিয়ালের সাথে এগ্রি করার জন্য তোমাকে পাস্ট পারফেক্ট বসাইতে হয়েছে। সো আই থিঙ্ক যাওয়া তবে তুমি জিনিসটা বুঝতে পারছো, তোমার জিনিসটা মোটামুটি ক্লিয়ার। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ভাইয়াকে জানাও। আর কারো কোনো কোয়েশ্চেন এই টপিকটা নিয়ে বা এই পর্যন্ত? আই হোপ আর কারো কোনো কোয়েশ্চেন নাই, এটা নিয়ে মোটামুটি অনেক কথাবার্তা হলো। তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। স্ক্রিনে তোমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, সো এক্সাম্পলটা আনসার করার চেষ্টা করো। সো আমি দেখতে চাই তোমরা এই অ্যান্সারটা পারো কিনা। সো আগের স্লাইড নিয়ে জাওয়াদ আহমেদের কোয়েশ্চেনটা আমি পরে এক্সপ্লেইন করছিলাম। যদি জাওয়াদ আহমেদের ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে ভাইকে বইলো, বা অন্য কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইকে বইলো। অনেকেই আনসার করা শুরু করছে আমি দেখতে পাচ্ছি। আরিফ, সানজিদ, শাকিল, রাতুল, স্বপ্না, মুমু অনেকেই আনসার করতেছো। সবাই মোটামুটি অপশন ডি আনসার করতেছো। ভেরি নাইস। জাওয়াদ আহমেদকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি বুঝতে পারছো কিনা, তুমি কি রিপ্লাই দিছো? আই ডোন্ট থিংক ইউ ডিড। আগেও বলছি ভাই, কোয়েশ্চেন করলে কাইন্ডলি একটু রিপ্লাই দিবা যে বুঝতে পারছো কিনা, মানে নাইলে ইট লুকস অকওয়ার্ড। উইশ আর হোপের বেসিক ডিফারেন্স নিয়ে ক্লাস নিয়ে ভালো হতো। ইনশাল্লাহ ভাই অবশ্যই নিব। ইনশাল্লাহ আমরা কোনো একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করব ভবিষ্যতে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তুমি আগের কোয়েশ্চেনটা তো বুঝছো ভাই। জাওয়াদ আহমেদ, প্রেজেন্ট আনরিয়াল যখন থাকে তখন আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাই, পাস্ট রিয়েন্ট যখন থাকে তখন আমরা পাস্ট পারফেক্ট বসাই। ইন দ্যাট কেস আনসার হয় হচ্ছে হ্যাড প্লাস ভি3। একজন সে ড্রোভ দিলে আনরিয়েল হয়ে যেত, শুধু ড্রোভ দিলে প্রেজেন্ট আনরিয়েল হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নাইস, আর আরেক বুঝতে পারছো ব্যাপারটা। সো আমরা এই কোশ্চেনের আনসারে চলে যাই। এই কোশ্চেনের কারেক্ট আনসারটা হচ্ছে অপশন ডি। তো তোমরা যারা যারা অপশন ডি আনসার করছো ইউ গাইস আর অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে উড রাদার দ্যাট আছে কোশ্চেনে। যেহেতু কোশ্চেনে উড রাদার দ্যাট আছে, সো আমি খুব সহজেই বুঝতে পারতেছি উড রাদার দ্যাট থাকলে আমার হাতে অপশন কয়টা, আইদার আনরিয়েল বানানো অথবা সাবজেক্টিভ করা। তো যদি আমি আনরিয়েল বানাই তাহলে আমার কি হবে? ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট আনরিয়াল বানাইলে হবে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি আমি সাবজেক্টিভ করতে চাই তাহলে আমার হবে কি? ভার্বের বেস ফর্ম। তোমার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে প্রেজেন্ট আনরিয়াল বানানো। প্রেজেন্ট আনরিয়াল বানাতে চাইলে যেন আমাকে কি করতে হবে? ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। আরেকটা হচ্ছে কি? সাবজেক্টিভ বানানো। যদি সাবজেক্টিভ বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। সো এই দুটো হচ্ছে আমার হাতে অপশন। সো আমার হাতে অপশন ড্রোভ আর ড্রাইভ, চারটা অপশন চেক করলাম, ড্রাইভ আছে। সো কারেক্ট আছে কোনটা? অপশন ডি। যদি এখানে ড্রোভ থাকতো তাহলে কি কারেক্ট হইতো? হ্যাঁ, ড্রোভ থাকলেও কারেক্ট হইতো। সো যদি আমি বলতে চাই মিনিং নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি জাস্ট বলে দিই, আই উড রাদার দ্যাট শি ড্রাইভ দ্য কার হারসেলফ অন দ্য স্ট্রিট। এটার মানে দাঁড়াচ্ছে যে আমি চাই সে নিজেই গাড়ি চালাক। আমি চাই সে নিজেই গাড়ি চালাক, এটা হইতেছে সাবজেক্টিভ মিনিং। তুমি যদি ড্রাইভ না বসা এখানে ড্রোভ বসাইতা, যে আই উড রাদার দ্যাট শি ড্রোভ দ্য কার হারসেলফ অন দ্য স্ট্রিট, তাহলে মিনিং কি দাঁড়াইতো? তাহলে মিনিং দাঁড়াইতো যে আমি চাই সে নিজের গাড়ি নিজেই চালাক। আমি চাই সে নিজের গাড়ি নিজেই চালাক, বাট দ্য পয়েন্ট ইজ আমি জানি সে গাড়ি চালাতে পারে না। তো যেহেতু সে গাড়ি চালাইতে পারে না তার মানে সে গাড়ি চালাই আমি চাইলেও কোনো লাভ নাই।
সো সেই মিনিংটা যদি আমি দিতাম যে সে গাড়ি চালাতে পারে না, সো আমি চাইলেও সে গাড়ি চালাতে পারবে না, সেক্ষেত্রে জিনিসটা কি হয়ে যেত, সেক্ষেত্রে জিনিসটা হয়ে যেত হচ্ছে আমার প্রেজেন্ট আনরিয়াল। সেক্ষেত্রে সেই মিনিং এ তুমি আনসার হিসেবে বসাতে পারতা ড্রোভ। বা ড্রোভ যেহেতু অপশনে নাই, সেহেতু আমার এই জিনিসটা চিন্তা করারই দরকার নাই, আমি সরাসরি কোনটা বসাই দেবো, আমি সরাসরি বসাই দেবো হচ্ছে ড্রাইভ, যেটার মিনিং দাঁড়ায় যে আমি চাই সে গাড়িটা চালাক। সো দ্যাটস ইট। একজন জিজ্ঞাসা করছো বই নিয়ে, দুজন অলরেডি কমেন্ট করছো। সেটা হচ্ছে যে একজন বলছো ভাইয়া বলছিল ইংলিশের জন্য অ্যাকচুয়ালি কোনো বই এনাফ না, থ্যাঙ্কস আ লট এই জিনিসটা মনে রাখার জন্য। একজন লিখছো আবার বই, ভাই অন ফায়ার নাও। হ্যাঁ, আমার খুব খুব রাগ আসতেছে, সো আমার এই জিনিসটা নিয়ে অনেক বকা দিতে ইচ্ছা করতেছে। একজন লিখছো এটার অ্যান্সার তানভীর ভাই অনেক দিন দিচ্ছে। হ্যাঁ, আমি অনেকবার দিছি, আর দিতে চাই না। ভাই বই ফালাও, গত 12টা বছর ধরে বই করছো, গত 12টা বছর ধরে বই পড়ে যে কি উদ্ধার করছো আই ডোন্ট নো। সো ভাই ইট ডাজন্ট মেক সেন্স। একজন লিখছে হ্যাড ড্রিভেন থাকলে কি কারেক্ট হতো? না ভাই, হ্যাড ড্রিভেন থাকলে ভয়াবহ 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 ভুল হইতো। কেন হ্যাড ড্রিভেন থাকলে ভয়াবহ ভুল হইতো? হ্যাড ড্রিভেন আমরা কখন বসাতে পারি? হ্যাড ড্রিভেন আমরা বসাতে পারি পাস্ট আনরিয়েল এর ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? পাস্ট আনরিয়েল এর ক্ষেত্রে। এই সেন্টেন্স থেকে কোনো কিছু দেখে তোমার মনে হইতেছে সেন্টেন্সটা পাস্ট? এই সেন্টেন্স থেকে কিচ্ছু আছে যেটা দেখে তোমার কাছে পাস্ট মনে হয়? এরকম কিছু নাই। যদি আমি লিখতাম ইয়েস্টারডে, আমি যদি লিখতাম দ্য লাস্ট ইয়ার, আমি যদি লিখলাম যে লাস্ট মান্থ, আমি যদি লিখতাম 7 days ago, আমি যদি লিখলাম 5 days ago, এইগুলো যদি বলতাম, সেক্ষেত্রে তুমি হ্যাড ড্রিভেন ইউজ করতে পারতা। বাট যেহেতু এখানে কোনো পাস মার্কার নাই, বা এখানে এমন কিছু নাই যেটা দেখে তোমার মনে হইতে পারে জিনিসটা পাস্ট টেন্সের, সেহেতু তুমি এখানে কখনোই কখনোই হ্যাড ড্রিভেন ইউজ করতে পারবা না। তোমাকে অবশ্যই 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 প্রেজেন্ট আনরিয়েল হিসেবে জিনিসটাকে ট্রিট করতে হবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট ভার্বের পাস্ট ফর্মকে বসাইতে হবে। অর্থাৎ ড্রোভ তুমি চাইলে বসাতে পারো, বাট হ্যাড ড্রিভেন এই পার্টিকুলার সেন্টেন্সে বা এই পার্টিকুলার এক্সাম্পলে বসাতে পারবা না। সো জুবায়ের আহমেদ, আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, একজন লিখছে আপনাদের লুমিনাসে কি কোনো বই আছে? হ্যাঁ, লুমিনাসের বই আছে কিনা সেটার জন্য আমাদের পেজের সাথে যুক্ত থাকো। ইনশাল্লাহ আমরা শীঘ্রই এটার ব্যাপারে তোমাদেরকে আপডেট দিব। তো তোমরা আমাদের পেজের সাথে যুক্ত থাকলে এটার ব্যাপারে জানতে পারবা। ওকে জুবাইর আহমেদ, থ্যাংকস। তার মানে তুমি আই গেস ব্যাপারটা বুঝে গেছো। সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি, নেগেটিভ ফর্ম অফ সাবজেক্টিভ মোড। তো সুমন ভাই, আপনি কি চলে আসছেন নেট ঠিক করে? হ্যাঁ তানভীর, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই, আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে আমাদের একটা সম্ভবত আমাদের সর্বশেষ টপিক, তো এটা হচ্ছে আলোচনা শুরু করি। নেগেটিভ ফর্ম অফ সাবজাংটিভ মোড। আমরা হচ্ছে এতক্ষণ সাবজাংটিভ মোড ডিপেন্ডেন্ট ক্লজে যে অংশটা ব্যবহার করছি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ছিল। তো আমরা এখন ব্যবহার করবো হচ্ছে নেগেটিভ মোড। নেগেটিভ মোড নেগেটিভ ফর্মটা কিভাবে হবে? আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি যে হচ্ছে মডাল ভার্ব ব্যবহার করা যাবে না, অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না। তাহলে নেগেটিভ করবো কিভাবে? কারণ নেগেটিভ করতে হলে তো আমাকে এভাবে নেগেটিভ করতে হবে, ডু নট, ডাজ নট, ডিড নট, ইজ নট, এম নট, আর নট, শ্যাল নট, শুড নট, ক্যান নট, মে নট, মাইট নট। মানে এক কথায় যে কোনো একটা মডাল ভার্ব অথবা যে কোনো একটা অক্সিলারি সাথে নিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে এই যে অক্সিলারি অথবা মডাল ভার্ব এগুলো তো আমরা ব্যবহার করতে পারছি না এখানে, কারণ আমরা সাবজেক্টিভ মোডে মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব এমন টাইপের কোনো ভার্ব ব্যবহার করতে পারি না। আমরা যা ব্যবহার করতে পারি তা হচ্ছে জাস্ট ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, তাহলে নেগেটিভ মোড করবো আমরা এভাবে। আমরা হচ্ছে জাস্ট ভার্বের বেস ফর্ম ব্যবহার করব এবং একটা নট ব্যবহার করে দিব। তাহলে আমরা ডু নটের জায়গায় কি বলবো? তাহলে আমরা হচ্ছে নট প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কি ব্যবহার করব? নট প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবার বলি, শুড নট, ক্যান নট, মে নট, এম নট, ইজ নট, কোনো নটই ব্যবহার করা যাবে না, শুধু নট প্লাস ভার্বের বেস ফর্ম, শুধু নট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এক নাম্বার এক্সাম্পলে যেটা দেওয়া আছে এটা দেখলে তোমরা বুঝতে পারবা, ইজিলি তোমাদের ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। দ্য বস ইনসিস্টেড দ্যাট, ইনসিস্টেড অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এই প্রিন্সিপাল ক্লজে আমাদের সেই 16টা ভার্বের একটা ভার্ব দেওয়া আছে। দ্যাট যুক্ত যে ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ডিপেন্ডেন্ট ক্লজে আমরা হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব এবং জাস্ট একটা নট দিয়ে দিব। তাহলে এখানে ডু নট বি দেওয়া যাবে না, শ্যাল নট বি, শুড নট বি, এম নট বি, এরকম কোনো কিছু দেওয়া যাবে না, জাস্ট নট প্লাস ভার্বে বেস ফর্ম ব্যবহার করব আমরা। তাহলে 2 নাম্বার যেটা দেওয়া আছে প্রিন্সিপাল ক্লজ আই সাজেস্ট, সাজেস্ট হচ্ছে 16টা ভার্বের মধ্যে একটা দ্যাট যুক্ত যে ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ডিপেন্ডেন্ট ক্লজ এটা হচ্ছে মূলত আমাদের এখানে সাবজাংটিভ মোড। আর সাবজাংটিভ মোডে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম টেক ব্যবহার করব অ্যাফার্মেটিভ ক্ষেত্রে, আর যখন নেগেটিভ হবে তখন জাস্ট একটা নট দিয়ে দিব আমরা। আমি আবার বলি, আমরা নেগেটিভ মোডের ক্ষেত্রে আমরা কোনো অক্সিলারি ভার্ব, কোনো মডাল ভার্ব কিচ্ছু ব্যবহার করতে পারবো না। আমরা ওই বেস ফর্মটা ব্যবহার করব এবং বেস ফর্মের পূর্বে জাস্ট একটা নট দিয়ে দিব। তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ মোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার বলে দিই, রিপিট করে দিই, তাহলে আমরা কখনই হচ্ছে বেস ফর্মের সাথে অক্সিলারি অথবা মডাল ব্যবহার করব না। ওই বেস ফর্মের পূর্বে জাস্ট আমরা একটা নট দিয়ে দিব এবং বাক্যটা নেগেটিভ ফর্ম বোঝাবে এবং ডাক্তার চাইবে যে আপনি এই কাজটা করবেন না। যেমন একটা এক্সাম্পল হতে পারে, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ডু নট স্মোক, ডাজ নট স্মোক, শ্যাল নট স্মোক, শুড নট স্মোক দেওয়া যাবে না। কি দিব? জাস্ট আমরা দ্য পেশেন্ট
not smooth. Okay, so Tanvir, it is your turn. আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু বুঝাই ফেলছে, কোনো কোয়েশ্চেনও আমি দেখতে পাচ্ছি না, তার মানে আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারছো। যেহেতু বুঝতে পারছো, তাহলে আমরা একটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। স্ক্রিনে তোমরা একটা নতুন কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, তো দ্রুত তোমাদের কি বলবো, কমেন্ট বক্সে চলে আসো, কমেন্ট বক্সে দ্রুত আমাদের আনসার দিয়ে দাও এবং আমাদেরকে জানিয়ে দাও তোমাদের কাছে কোন অপশনটা কারেক্ট বলে মনে হচ্ছে। তো দেখি তোমাদের কাছে কি কোনটা কারেক্ট বলে মনে হচ্ছে। কই তোমরা ভাইয়ারা? The company asked the employees dash personal phone calls during business hours. একজন লিখছো ডি, আরেকজন লিখছো ডি। অনেকের কাছ থেকে আমি অপশন ডি দেখতে পারতেছি। অলরেডি 4 জন ডি লিখছো, বাকিরা কোথায়? সঞ্জিতা আমি একাই অনেকগুলা ডি লিখে দিচ্ছি, একাই অনেকের জন্য আনসার নিয়ে নিছে। সো মোটামুটি আমি ডি এর একটা মোটামুটি বেশ ভালোই আলোড়ন দেখতে পারতেছি। তো তোমাদের সবার যেহেতু মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার দিই, তাহলে আমরা কারেক্ট অ্যান্সারে চলে যাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। যদি এই কোয়েশ্চেনের এক্সপ্লেনেশনে শোন ভাই কিছু বলতে চান। কোশ্চেনের এক্সপ্লেনেশন যেহেতু এটা সর্বশেষ কোশ্চেন, এটা একটু এক্সপ্লেন করেই দেই। তো এটা হচ্ছে আমি বারবার বলেছি যে নেগেটিভ মোডে দ্যাট এর পরে যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আমাদের সাবজেক্টিভ মোড, এবং সাবজেক্টিভ মোডে আমরা হচ্ছে অপশন এ তে শুড দেখতে পাচ্ছি, ব্যবহার করা যাবে না। অপশন বি তে মাস্ট দেখতে পাচ্ছি, ব্যবহার করা যাবে না। অপশন সি তে ক্যানট দেখতে পাচ্ছি, ব্যবহার করা যাবে না। আমরা জাস্ট ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব, এবং ওই বেস ফর্ম পূর্বে আমরা হচ্ছে একটা নট জুড়ে দিব। তাহলে ব্যাপারটা এমন হবে, উত্তরটা এমন হতে পারে, তাহলে নট অ্যাকসেপ্ট, তাহলে অপশন এটা অ্যান্সার হতে পারতো শুডটা উঠা দিলে, বি অ্যান্সার হতে পারতো মাস্ট উঠা দিলে, সি অপশন হতে পারতো শুধু ক্যানটাকে উঠা দিলে। তাহলে নট প্লাস অ্যাকসেপ্ট মানে নট প্লাস ভার্বে বেস ফর্ম হলে আমাদের এটা অ্যান্সার হবে, এবং এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে নট অ্যাকসেপ্ট। সো তানভীর। ওকে, তাহলে আই গেস তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা আরো একটা টপিক মোটামুটি কভার করে ফেলতে পারছি। তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে দেখি সেই সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছিলাম, সেই সেন্টেন্সটা দেখতে পারতেছি। তোমরা তখনই সবাই কারেক্ট অ্যান্সার দিছিলা, সো আমি তোমাদেরকে আরেকবার কষ্ট করে বলবো না, কারেক্ট অ্যান্সারটা আরেকবার লেখো। আমি জানি তোমরা সবাই এখন জানো কারেক্ট অ্যান্সারটা কি। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন এ। তো তোমরা যখন যারা যারা তখনই কারেক্ট অ্যান্সার দিছিলা, তাদের সবাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশন। তখন না পারলেও, মানে তখন না পেরে থাকলেও, এখন তোমরা সবাই পারবা, এই জিনিসটা আমি বিশ্বাস করি। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে তোমরা গত 1 ঘন্টা 5 মিনিট মোটামুটি মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, তাহলে তোমাদের এই টপিকে কোনো সমস্যা থাকার কথা না। এবং ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা করে তোমরা মোটামুটি আমি আশা করি যে তোমরা মোটামুটি আরো একটা টপিক সম্বন্ধে নিজেদের ধারণা আরেকটু বেটার করে নিতে পারছো, আমরা আরেকটু তোমাদেরকে হেল্প করতে পারছি। সো এরই মধ্যে দিয়ে আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস ফর দ্য লাস্ট 1 hour and 6 minutes রাফলি। সো আর কি বলবো, বেশি কিছু বলার নাই। তোমরা হয়তো একটা নোটিশ দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনের নিচে, সেটা হচ্ছে আজকের পর হতে লুমিনাস লার্ন ফ্রম হোমের সেশন সমূহ কেবল শুক্রবার রাত 9টায় অনুষ্ঠিত হবে। দু একজন জিজ্ঞাসা করছো তার মানে কি মঙ্গলবারে হবে না? ভাই, কেবল শুক্রবারে হবে এর মানে বাই ডিফল্ট এটাই বুঝায় যে হ্যাঁ মঙ্গলবারে হবে না। সো একজন জিজ্ঞাসা নোটিশটা কি, হ্যাঁ নোটিশটা হচ্ছে নিচে নিচে লেখা আছে, আজকের পর হতে লুমিনাস লার্ন ফ্রম হোমের সেশন সমূহ কেবল শুক্রবার রাত 9টায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ মঙ্গলবারে আমরা কি বলবো, মঙ্গলবারে আমরা আর লাইভে আসবো না। সো বেসিক্যালি এখন থেকে জাস্ট শুক্রবারই আমাদের লাইভ ক্লাসটা দেখতে পারবা। সো দ্যাটস ইট, তেমন কিছু বলার নাই। আহ, একজন লেখসো ডেইলি ভোকাবুলারি দিচ্ছেন না আর। ভাই ভোকাবুলারি দিচ্ছি না, মানে আই জাস্ট হোপ তোমরা আসলে জানতা যে আমাদের প্রত্যেকের আসলে মানে কি বলবো পার্সোনাল লাইফে কি কি চলতেছে। সো আই গেস তাহলে একটু বুঝতে পারতা যে কেন আমরা কিছু জিনিস কমায় আনার চেষ্টা করতেছি বা কিছু জিনিস কমায় আনতেছি। একজন হচ্ছে তানভীর ভাই, আর আইপিএল মিস করছে শিওর, আমি আইপিএল মিস করি নাই। মানে তোমার যদি মনে হয় আমি ক্রিকেট মিস করতেছি, মানে মানে ইউ আর থিঙ্কিং ইন হোল, মানে ইউ আর থিঙ্কিং ইন রং ডিরেকশন, রাইট? আমি ল্যাপটপে লাইভ করতেছি, আমার ল্যাপটপের স্ক্রিনের সাথে হেলান দিয়ে মোবাইল রাখা আছে এবং সেখানে সুন্দর মতো র্যাবিট হোল বিডি চলতেছে এবং সেখানে আইপিএল এর খেলাও চলতেছে এবং আমি সুন্দর করে আইপিএল এর খেলা দেখতেছি আর তোমাদের পড়াইতেছি। সো আমি তানভীর ভাই কোনোদিন খেলা মিস দেয় না। আমি এক্সাম হলে ঢুকার আগ দিয়ে পর্যন্ত খেলা দেখি ভাই। আর তুই ভাই কি একটা বলতে টলতে চাইতেছ, আমি ঠিক বুঝলাম না। লাইভ ক্লাস নিয়ে তোমরা যারা যারা জিজ্ঞাসা করতেছো একটা কেন করতেছি, ভাই একটা লাইভ ক্লাস বলেন, একটা লাইভ ক্লাস হোক বা জুমের ক্লাস হোক বা যে প্ল্যাটফর্মে ক্লাস হোক না কেন, ওয়ার্থ ইট হওয়া লাগে। মানে একটা ক্লাস নেওয়ার জন্য বা একটা ক্লাস কন্ডাক্ট করার জন্য ওয়ার্থ ইট হওয়া লাগে। আমরা যদি মোটামুটি আমাদের রিসেন্ট লাস্টের 8টা 10টা লাইভ মোটামুটি অবজার্ভ করি বা 8টা 10টা লাইভ নিয়ে অ্যানালাইজ করি, তো আমাদের হচ্ছে মানে বেসিক্যালি আমরা পড়াই কার জন্য? স্টুডেন্টদের জন্য। ডেফিনেটলি স্টুডেন্টদের জন্য পড়াই, রাইট? সো স্টুডেন্টদের জন্য যেহেতু পড়াই, সো ইট ইজ ইম্পর্টেন্ট যে কমেন্টে ভালো মানুষজন থাকবে, ক্লাসে ভালো মানুষজন থাকবে, ক্লাসে জিনিসপাতি পড়াই, মানে যারা শিখতে চায়
যাদের আসলেই শেখার আগ্রহ থাকবে তারাই আসবে, এন্ড দেন আমরা একটা সুন্দর পরিবেশ পাবো পড়ালেখা করার, দেন আমরা পড়াবো। এটা হচ্ছে একটা বাই ডিফল্ট এক্সপেকটেশন থাকে ফ্রম আ টিচার্স পয়েন্ট অফ ভিউ, ফ্রম অ্যান ইনস্ট্রাক্টরস পয়েন্ট অফ ভিউ। আমিও এই জিনিসটা এক্সপেক্ট করি যখন আমি তোমাদের পড়াইতে আসি। বাট এই কমেন্ট বক্সে আজাইরা জিনিস দেখা, কমেন্ট বক্সে আজাইরা পেঁচাল পাড়া, এইগুলা দেখার পরে না আসলে আহ, কি বলবো, এফোর্ট দেওয়ার আগ্রহটা কিছুটা হলেও কমে যায়, বা তোমরা আসলে কমায় দাও। বেসিক্যালি ইট ইজ ইম্পর্টেন্ট যে তুমি হচ্ছে যথেষ্ট পরিমাণ টাইম দিবা বা যথেষ্ট পরিমাণ ডেডিকেশন রাখবা। তোমার যদি যথেষ্ট পরিমাণ ডেডিকেশন না থাকে পড়ালেখার প্রতি, আমি ভাই উইকে 2টা কেন, আমি যদি উইকে 5টা লাইভ ক্লাসও নেই, এটা তোমার কোনো ভ্যালু এড করবে না, বা আমার এন্ড থেকে কোনো ভ্যালু এড করবে না। তো আমরা যদি কখনো দেখি যে সপ্তাহে একটা লাইভ ক্লাস করার পরে তোমাদের পার্টিসিপেশন বৃদ্ধি পাচ্ছে, বা তোমরা আরো মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, বা তোমরা ক্লাসে কমেন্ট বক্সে বান্দামি টান্দামি কম করতেছো, বা যদি কেউ বান্দামি করেও থাকো তাতে আমার কিছু বকা দেওয়া লাগতেছে না। কেউ যদি বান্দামি করেও থাকে বা এমন ভাব নিয়ে থাকে যে সে দুনিয়ার সবকিছু থাকে, তাকে আমার বকা দেওয়া লাগতেছে না, তোমরাই তাদের প্রতিহত করতেছো, তোমরাই তাদের বাই করে দিতেছো প্ল্যাটফর্ম থেকে। এই পরিমাণ ডেডিকেশন বা এই পরিমাণ যদি আমি তোমাদের পড়ালেখার প্রতি দেখতে পাই, এই টাইপের আগ্রহ যদি তোমাদের আমি দেখতে পাই পড়ালেখার প্রতি, বা আমি বলতে আমরা লুমিনাস দেখতে পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা আবারও ভবিষ্যতে 2টা লাইভ ক্লাস নিয়ে আসবো। বাট ততদিন পর্যন্ত একটা লাইভ ক্লাসই চলবে। আর আমার যেটা মনে হয় যে স্টুডেন্টদের পার্টিসিপেট মানে স্টুডেন্টদের যদি পড়ালেখার প্রতি আগ্রহ না থাকে, তাহলে ভাই আমি কাকে পড়াবো, রাইট? বেসিক্যালি আমি এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে সেই পার্টিসিপেশনটা আমরা পাবো নেক্সট লাইভ ক্লাসগুলোতে। আমরা উইকে একদিন আসলে সেখানেই যদি আমরা সেই জিনিসটা পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আবারও 2 দিন করে করা শুরু করব। আর ভোকাবুলারি যে ব্যাপারটা ছিল, ডেইলি ভোকাবুলারি, আমরা চেষ্টা করবো খুবই দ্রুত তোমাদের সামনে আসার। আর অনেকে লিখতেছো আমারে মিস করবা কেন ভাই, আমি কি হারাই যাবো বলছি? আমি তো হারাই যাবো বলি নাই, আমি বলছি সপ্তাহে একদিন আসবো। সো হ্যাঁ, সপ্তাহে একদিন আসলে হয়তো একটু দেরি করে দেখবা, বা স্টিল দেখবা, তো কোনো সমস্যা নেই, আমি মরে যাই নাই। মানে হ্যাঁ, আমার 12টা বেজে গেছে, বাট আমি মরে যাইনি। সো আমি মরে টরে গেছি এরকম মনে করার কোনো কারণ নেই, আমি এখনো বেঁচে আছি আল্লাহর রহমতে। আল্লাহ এখনো মানে কি বলবো, টান দেয় নাই উপরের দিকে আমারে, সো প্যারা নাই। আর মানে পার্সোনাল লাইফ নিয়ে যেটা বলতেছিলাম, যে আমি অন্যের ব্যাপারে বলবো না, আমি যদি আমার ব্যাপারে বলি, আমি বেসিক্যালি তোমরা যারা নিয়মিত লাইভ ক্লাসে আসো প্লাস যারা জুমে আসো, তারা হয়তো মোটামুটি জানো আমি মোটামুটি গত 2.5 মাস ধরে কাশতেছি। তো বেসিক্যালি আমি হইতেছি একটা আনঅফিসিয়াল যক্ষা রোগী, মানে লেটস বি অনেস্ট উইথ ইট, মানে 2.5 মাস ধরে কে কাশে। সো বেসিক্যালি বাট টেস্ট মেস্ট করলে দেখা যায় কি আমার কোনো ঝামেলাই নেই, আমার টেস্ট করলে দেখা যায় আমার করোনাও নাই, আমার যক্ষাও নাই, বা স্টিল আমি 2.5 মাস ধরে কাটতেছি। সো ওয়ান অফ দ্য মেইন রিজনস যে আমি 2.5 মাস ধরে কাশতেছি ইজ এক্সেসিভ প্রেশার অন ভোকাল কর্ড। সো আমি তোমাদের জন্য এক্সেসিভ প্রেশার অন ভোকাল কর্ড নিব। আমি এক্সেসিভ প্রেশার অন ভোকাল কর্ড নেওয়ার পরে যদি দেখি তুমি কমেন্ট বক্সে গল্প করতেছো, তুমি কমেন্ট বক্সে আড্ডা মারতেছো, তুমি এমন বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসছো যাদের আসলে পড়ালেখা করার কোনো আগ্রহ নাই, তুমি এমন বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসছো যাদের আমি বলি নাই আনতে, এবং তোমার সেই বন্ধু বান্ধবরা এমন একটা ভাব করতেছে আমি তাদের জোর করে বেঁধে রাখছি, তখন ভাই দেখতে খারাপ লাগে। তখন ভাই মনে হয় কি, এই যে আমি এক্সেসিভ প্রেশারটা নিচ্ছি অন মাই ভোকাল কর্ড, এটা ভাই ওয়ার্থ ইট না। তো 2.5 মাস ধরে এক্সেসিভ প্রেশার অন ভোকাল কোড নেওয়ার পরে তুমি যদি এখন এইসব জিনিসপাতি, মানে আমার দেখতে হয়, আমাদের অবশ্যই আমাদের পয়েন্ট অফ ভিউ থেকেও খারাপ লাগে। তো সেই চিন্তা থেকে আসলে একটা সেশন আনা, তো এখন থেকে একটা সেশনই আসবে ইনশাল্লাহ। আই হোপ তোমরা যদি কি বলবো, বেটার ডেডিকেশন দেখাইতে পারো, বেটার এনথুজিয়াজম দেখাইতে পারো ক্লাসের প্রতি, পড়ালেখার প্রতি, তাহলে ইনশাল্লাহ আমরা আবারও 2টা ক্লাস নিয়ে আসবো। সো দ্যাটস ইট, আই ডোন্ট থিঙ্ক এখানে আর তেমন কিছু বলার নাই, বা বেশি কিছু বলার নাই, অনেক কিছুই বলছি টু বি অনেস্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর শেষ করার আগে যদি সুমন ভাই কিছু বলতে চান। আচ্ছা, ও তানভীর, ভোকাবক্স নিয়ে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আসলে গত কিছুদিন হচ্ছে আমরা সবাই মোটামুটি বিজি ছিলাম, এই কারণে হচ্ছে ভোকাবক্স হচ্ছে রেগুলার বেসিসে পোস্ট যায়নি। তো এটা হচ্ছে এটা তো স্বাভাবিক যে আমরা আসলে মানুষ, যেহেতু আমরা বিজি থাকতেই পারি। তো ভোকাবক্স হচ্ছে যাবে, হ্যাঁ, যখন যদি আমরা বিজি থাকি বেশি, মানে এমন ক্ষেত্রে হচ্ছে ভোকাবক্স যাবে না। বাট ভোকাবক্স হচ্ছে তোমাদের ইন্টার পরীক্ষার ডেট দেওয়া পূর্ব পর্যন্ত ভোকাবক্স লুমিনাস পরিবার হচ্ছে কন্টিনিউ রাখবে এটা, হ্যাঁ। এবং শুক্রবার হয়তো বা এক শুক্রবার 2 শুক্রবার গ্যাপ যেতে পারে, বাট তোমাদের ভোকাবক্সে প্রতি একটা দুইটা শুক্রবারের পরে অবশ্যই ভোকাবক্সে এক্সামও থাকবে এবং ভোকাবক্স রানিংও থাকবে। হয়তোবা যখন বিজি থাকবো তখন হচ্ছে ওই দিনটা আমরা ভোকাবক্স পোস্ট করবো না, বাট তোমাদের প্রতি হচ্ছে রিকমেন্ডেশন থাকবে যে তোমরা প্রিভিয়াস ভোকাবক্স গুলো তখন রিভাইজ করতে থাকবা, ঠিক আছে? এই তো তানভীর, আর হচ্ছে এতক্ষণ তোমরা আমাদের সাথে ছিল, প্রায় 1 ঘন্টা 12 মিনিট ছিল, অনেকক্ষণ ছিল। তোমরা আশা করি সাবজেক্টিভ টপিক নিয়ে অনেক ভালো শিখেও গিয়েছো। একটু আগে যে তোমরা একটা কোশ্চেন সলভ করলো, আই সি দ্যাট হি কাম অ্যালং, হ্যাঁ, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের 2013-14 সালের কোশ্চেন ছিল। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, ওইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের একটা কোশ্চেন ছিল।
ঠিক আছে, এখানে 3-4টা কোশ্চেন ছিল ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের কোশ্চেন, তোমরা এগুলো শিখে গেছো এবং সাবজেক্টিভের উপর হচ্ছে একটা ওভারঅল, হ্যাঁ, একেবারে সবকিছু উড্ডাদার নেগেটিভ ফর্ম সবকিছু ভালোভাবে একটা আইডিয়া নিয়েছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ তানভীর। সো থ্যাঙ্কস আ লট। এটা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করতেছি। একজন লেখছো যে এই বিষয়টা আগে ক্লিয়ার করলে ভালো হতো। এটা ক্লিয়ার করার কি আছে ভাইয়া? আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা ক্লিয়ার করার কিছু নাই। এটা হচ্ছে তোমার নিজের বিবেক থেকে আসা উচিত বা নিজের সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকে আসা উচিত। তুমি ক্লাস করতে আসছো, তুমি দেখতেছো একজন বান্দামি করতেছে, কেন আমার বলতে হবে কিছু? তুমি নিজের সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকেই ওরে কি বলবো টার্গেট করবা। তো যাই হোক, আমরা এই কথা নিয়ে আর বেশি কিছু না বলি, এটা দিয়ে আর বেশি কিছু না বাড়াই। সো থ্যাংকস ফর বিং উইথ আস। তোমরা যারা এতদিন আমাদের সাথে ছিলা বা যারা আসলে জ্ঞান পিপাসু আছো, ইনশাল্লাহ সপ্তাহে একদিন করে হলেও আমরা তোমাদের কিছুটা কন্ট্রিবিউট করার চেষ্টা করবো, তোমাদের হেল্প করার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই।